আপনাদেরকে আমি প্রথমে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা আজকে এখানে হাজির হয়েছেন সবার প্রতি আমার সংগ্রামের শুভেচ্ছা। এবং আমি এটা আমার যেন বড় সুযোগ যে কিছু কথা আপনাদের সামনে সরাসরি আমি বলতে পারছি, তাহলে এটা একটা বিরাট আমার জন্য অত্যন্ত আনন্দের। খুব ভালো, আমি কিছু কথা বলবো, কিন্তু আমার মনে হয়েছে বিভিন্ন জায়গায় যখন আমি আলোচনা করি আমার মনে হয়েছে যে অনেক সময় আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, ফলে হয়তো আমি যেটা ভাবি যে গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যে আপনাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো প্রশ্ন যদি থাকে তাহলে এটা উত্তর দিতে পারলে ভালো। ফলে একটু ছোটো কাগজে যদি আমার কথার পরে কিছু প্রশ্ন থাকে আমাকে দিলে আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আমি বিশেষভাবে হাজার ভাই আছেন পাশে, তাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা আয়োজন করার জন্য এবং তার সংগঠনটা ভূমির যোগ, আমি ঠিক বলছি না হাজার ভাই, ভূমি এবং তাদের যারা কর্মীরা আছেন সহকর্মীরা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রচুর ভালোবাসা। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো মাহবুব ভাই, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, এবং মূলত তার উৎসাহে আমি এই অঞ্চলটাতে ঘুরছি, রাজশাহী থেকে রংপুর থেকে পঞ্চগড় এই ঘুরছি, এবং মাহবুবকে বিশেষভাবে ধন্যবাদ। এবং তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার পাত্র। আপনি একটু আগে যে হায়দ্রাবাদের মুখে শুনেছেন যে এই যে নদীর যে সংখ্যা, নদী নিয়ে তার যে কাজ, এটা অপরিসীম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও তিনি আম নিয়ে কাজ করছেন, কৃষি নিয়ে আমার সঙ্গে কাজ করছেন, বহু বিষয় নিয়ে আমরা দুই বন্ধু বিবিধ কাজ করছি। আর এছাড়া যাকে আরও বিশেষভাবে পাবলিকলি আমার স্বীকার করা উচিত যে এই যে আপনার সামনে আসা ছোটাছুটি করা এটা অসম্ভব হতো যদি না ইএসডিও বন্ধু এখানে আছেন, আমাদের মাহমুদ উনি আছেন এবং আমার বন্ধু শহীদুজ্জামান, তারা যদি তাদের যে আগ্রহ, তাদের যে উৎসাহ, তাদের যে কাজের যে বিপুল প্রেরণা, এটার আমাকে এনেছে আপনাদের সামনে, এই সুযোগটা আমি পেয়েছি। ফলে আমি শুরুতে এই আমার কৃতজ্ঞতাটুকু জানাতে চাই, কারণ হয়তো আবার পাবলিকলি বলার সুযোগ পাবো না। ফলে আমার মনে হয় যে তাদের কাছে এই ঋণটুকু আমার অবশ্যই স্বীকার করা উচিত। আমার বন্ধু মোহাম্মদ রুমেল, যিনি আমার একেবারে অত্যন্ত কাছে, এবং তিনি ছাড়া বোধহয় খুব কমই আমি কোনো কাজ করতে পেরেছি আজ অবধি। একেবারে আমার সঙ্গে ছায়া মতো আছেন, তিনি এখানে হাজির হয়েছেন এবং আমি রুমেলকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে ধন্যবাদ জানাতে আমাদের ধৃষ্টতা যে তিনি এত বেশি কাজ করেন যে আসলে ধন্যবাদ জানানোটাই তাকে উচিত না। আমাকে আপনারা বলতে বলেছেন দুটো বিষয়, যাতে আমি বুঝতে পারছি যে শিক্ষা ও সাংস্কৃতিক চেতনা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখে। আমি খুব ভালো লেগেছে একটা কথা বলতে, যে শেষে যেটা লিখেছেন আমাকে যেন নিন্দা করে আমি তাদের উপভোগ করি। তো বিতর্ক কথাটা একটু ব্যাখ্যা করি। কেমন অনেক সময় আমাকে তরুণরা জিজ্ঞাসা করে যে চিন্তা করবো কী করে। চিন্তা মানে ক্রিয়াপদ, চিন্তা করে দুটো দিক আছে, একটা নামপদ একটা ক্রিয়াপদ। যে চিন্তা একটা নাম, আবার চিন্তা করা এটা মানে চিন্তা করা একটা ক্রিয়াপদ, একটা কাজ, একটা সক্রিয়তা, সঠিক চিন্তা করা, সক্রিয় চিন্তা করা। চিন্তা যদি আপনি করতে চান তাহলে তার মধ্যে সহজ উপায় নেই চিন্তা করা ছাড়া। একটু সবরের দিকে খুব ইন্টারেস্টিং ব্যাপার, বুঝতে পারবে। এই কথাই কিন্তু আমার একা না, খুব নাম করে একজন দার্শনিক আছেন হেডিগার, তিনি বলছেন দেখো যদি সাঁতার শিখতে চাও তাহলে কী করতে হবে, পুকুরে নামতে হবে, হাত নাড়তে হবে পানির মধ্যে, এছাড়া তো সাঁতার শিখতে পারবে না। তো চিন্তা করতে হলে কিন্তু আপনার চিন্তার সাগরে আপনাকে ঝাঁপ দিতে হবে, এবং এই যে ঝাঁপ দেবার আগের যে মুহূর্ত সেটা হলো যে আপনার মনের মধ্যে যে বদ্ধমূল চিন্তা থাকে সেই চিন্তাকে আগে বিসর্জন দিতে হবে। চিন্তা করার প্রথম যে কাজটা, ফর্মুলা, যে সূত্র, সেটা হলো মাথার মধ্যে যে বদ্ধমূল চিন্তা থাকে এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করা মানে যেই চিন্তাটা এতদিন মত আকার আমার মধ্যে আছে, মাথায় মত আকার আছে, আমার মত, আমি চিন্তার বিরতি দিয়েছি বলে আমার মধ্যে মত আকারে আছে। এই জন্য বলি না মতাদর্শ বলি, নারী মত, নারী মত, মতের স্বাধীনতা। এটা কিন্তু চিন্তা করার জন্য এটা অত্যন্ত ভুল বড়। মানে যদি মতকে বলি আমি চিন্তা,
তাহলে কিন্তু এটাকে চিন্তা করা হবে না। মত মানে চিন্তার বিরুদ্ধে। আমি আবারও আপনাদেরকে ভাবতে বলবো এবং বাসায় গিয়ে ভাববেন, যদি আপনার মাথায় কোনো মত থাকে, মত যে আমি এই মতাদর্শে বিশ্বাস করি, দার্শনিকরা বলবেন তার মানে আপনি চিন্তা করছেন। আপনি যখন চিন্তা করেন না তখন আপনি মতবাদী হন। যখন মতবাদী হন তখন চিন্তা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কেন আপনি বারবারই মতের খবর মধ্যে ঢুকে পড়ছেন, আপনি ওখান থেকে বেরোতে পারছেন। তার মানে আপনি সাঁতার কেটে নেমেছেন, সাগর সাঁতরাতে হবে, কিন্তু আপনি কুলে বসে রয়েছেন। এর দ্বারা চিন্তা হয় না। যেহেতু চিন্তা করা ছাড়া চিন্তা হয় না, এই জন্য দার্শনিকরা বলেন দর্শন নামে কোনো সাবজেক্ট নাই। আপনারা এই কথাটা কখনো শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে বলছি বিশেষ তরুণরা যারা চিন্তা করতে চায় তাদেরকে বলবো, মনে রাখতে হবে দর্শন বলে কোনো সাবজেক্ট নাই। এই যে আমাকে বলছেন অনেকে দার্শনিক বলে, দার্শনিক শব্দটা সঠিক না, চিন্তকও সবই সঠিক না। কারণ এরকম কোনো সাবজেক্ট ম্যাটার নাই যে এটা হলো দর্শনের সাবজেক্ট। চিন্তা করা মানে হলো যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়, যে কোনো বিষয় নিয়ে চিন্তা করা যায়। নদী নিয়ে করা যায়, প্রাণ নিয়ে করা যায়, প্রকৃতি নিয়ে করা যায়, পরিবেশ নিয়ে করা যায়, বাঙালি জাতিবাদ নিয়ে করা যায়, রাষ্ট্র নিয়ে করা যায়, সরকার নিয়ে করা যায়, যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। এটা সক্রিয় সজীব চিন্তা। তাহলে প্রথমে আমি যে কথাগুলো বলবো, প্রথমে মনে রাখতে হবে চিন্তা করার মানে হলো, যদি আপনার মধ্যে এরকম কোনো ধারণা থাকে যে আপনি বাঙালি জাতিবাদী, কিংবা আপনি সেকুলার, কিংবা আপনি ইসলামপন্থী, কিংবা আপনি বিএনপি পন্থী, কি আপনি জামাতপন্থী, কি আপনি বামপন্থী, তাহলে আপনি আমার কথা বুঝবেন না, আমার কথা কখনো বুঝবেন না। যেহেতু বুঝবেন না, ফলে তখন বিতর্ক করবেন, কারণ চিন্তা করছেন না, আপনি বিতর্ক করবেন। বিতর্ক করলে আমরা চিন্তার ক্ষেত্রে অগ্রসর হতে পারব না। এখন এই যে চিন্তা করার কথা বলছি আপনাদেরকে, এটা যদি বুঝতে পারেন যতটুকু বলেছি, তাহলে বুঝবেন যে শিক্ষা কথাটার মানে কি। শিক্ষা কথাটার মানে, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কি শিক্ষার পক্ষে, আমিও উত্তর দেব না, আমি শিক্ষার পক্ষে না। কেন শিক্ষার পক্ষে না? কারণ আপনি শিক্ষা বলতে যেটা বুঝেন, আমি কিন্তু শিক্ষা বলতে ওটা কিন্তু বুঝতেছি না। কারণ শিক্ষা মানে অপরকে, তরুণ একটা বাচ্চাকে, শিশুকে আপনার মতের মতন করে গড়ে তোলা, এটা শিক্ষা বলতে আমরা এটাই বুঝি। আমি ভুল বললে আমাকে প্রশ্ন করুন। আমি শিক্ষা বলতে এটাই বুঝি। আধুনিক শিক্ষা এসেছে আমাদেরকে ইংরেজ বানাবার জন্য। আমরা দেখতে সকলে কিন্তু চামড়া কালো অথবা ব্রাউন, কিন্তু আমরা যখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হই, আমরা তখন ভেতরে কিন্তু ইংরেজ হয়ে যাই। শিক্ষা মাত্রই এটাকে বলে আমার যে স্বতঃস্ফূর্ত যে চিন্তা, যে বিবেক নিয়ে আমি এসেছি, আমার জন্ম হয়েছে, সে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত চিন্তা এবং বিবেককে বিকশিত করবার ক্ষেত্রে শিক্ষা একটা বড় প্রতিবন্ধকতা। এই কথাগুলো কিন্তু আপনারা কখনো শুনবেন না, আমি আজকে বলে গেলাম। শিক্ষা মাত্রই আমাদেরকে চিন্তার ক্ষেত্রে বাধা তৈরি করে, কারণ সে একটা বিশেষভাবে আমাকে শেখা, শুধু তাই না, সে একটা বিশেষ ভাষায় শেখায়। আমি সে ভাষাটা রপ্ত করি, এবং যেহেতু আমি অন্য ভাষা জানি না, ফলে ওই ভাষার মধ্যে, ওই চিন্তার মধ্যে আমি ঘুরপাক খাই। তার মানে কি আমি শিক্ষা নেব না? শিক্ষার দরকার নেই, অবশ্যই দরকার আছে। এবার আমি আপনাদেরকে দেখুন উদাহরণ দেব, ইসলামের তরফ থেকে উদাহরণ দেব। ইসলামে কিন্তু শিক্ষা বলতে সবসময় রুহানি শিক্ষা বোঝে। সেটা কি? আত্মাকে, আমার মধ্যে যে আমি আছে, যে কথা বলছি, আমি একটা কথা বলছি তো, একটা আমি কথা বলছি আমার মধ্যে, এই আমিকে যখন আমি বিকশিত করতে চাই, তার মধ্যে যে সম্ভাবনা নিয়ে তার জন্ম হয়েছে, এই সম্ভাবনার যে বিকাশটা ঘটাতে চাই, এটাকে বলে
শিক্ষা ইসলামের দৃষ্টিতে। এই জন্য বলা হয় রুহানিয়াত, রুহানি শিক্ষা, স্পিরিচুয়াল এডুকেশন। এর বাইরে ইসলাম অন্য কোনো শিক্ষাকে শিক্ষা বলে স্বীকৃতি দেয় না। কেন দেয় না? আমি ইসলামের পক্ষের লোক না, কিন্তু ইসলাম কী বলে এটা পরিষ্কার জানতে হবে। মানে আমি যখন বলি আমি ইসলামের পক্ষের লোক না, মানে ইসলামপন্থীরা যেভাবে ইসলাম বুঝে আমি ওইভাবে ইসলাম বুঝি না। আমি তাকে গভীর থেকে ভেতর থেকে বোঝার চেষ্টা করি। তাহলে রুহানি শিক্ষাটাকে বলে সত্যিকারের শিক্ষা। এখন এটা তো একটা শব্দ বললাম যেটা আমাদের অনেকের কাছে যারা সেকুলার তাদের কাছে এই শব্দটা পরিচিত না। যখন আমি রুহানি বলি, যদি আমি স্পিরিচুয়াল বলতাম বলতে হ্যাঁ ঠিকই বলছে ফরাদ সাহেব, কিন্তু যেহেতু একটু আরবি বা ফার্সি বলছি, হ্যাঁ উনি ইসলামিক জামাতি হয়ে গেছে, উনি এখন ইসলাম করতে হয়ে গেছে, যেহেতু উনি ইসলামের সাথে কথা। কিন্তু শব্দটা হচ্ছে খুব সিম্পল। রুহানি শিক্ষার কথাটা মানে হলো আপনার ভেতরে যে আমি আছে, আমি, তাকে সচেতন করা, তাকে সাবধান করা, আপনার আত্মার বিকাশ ঘটানো, এটাকে ইসলামের দৃষ্টিতে বলে শিক্ষা। এই জন্য এই শিক্ষাটা সবসময় মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষায়, ইসলামী শিক্ষা একমাত্র শিক্ষা। তার মানে কারণ শিক্ষা না, বিজ্ঞান লাগবে না, আমাদের অন্য কিছু লাগবে না, এসবগুলো অবশ্যই লাগবে, কিন্তু সেটা শিক্ষা না, সেটা হলো দক্ষতা, স্কিল। স্কিল ইঞ্জিনিয়ারিং না, এটা শিক্ষা না। ইঞ্জিনিয়ারিং কি? এটা হলো দক্ষতা অর্জনের শিক্ষা। আমি একটা দক্ষতা অর্জন করতে চাই, কৃষি দক্ষতা অর্জনের শিক্ষা, যেটা আমি কৃষিকাজ করি। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা অর্জনের শিক্ষা, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার করলাম। কিন্তু ইসলাম বলবে ওটা কিন্তু শিক্ষা না, ওটা দক্ষতা। ইহলৌকিক জীবনে আমাকে টিকে থাকার জন্য, এই যে আমার যে জীবন এটাকে আরো সুন্দর করার জন্য, ইহলৌকিকভাবে সুন্দর করার জন্য ওই শিক্ষাটা আমার দরকার, দক্ষতা অর্জন। তাহলে দক্ষতা কোথায় অর্জন হয়? ওটা কি সত্যিকারের যেখানে দক্ষতার চর্চা করা হয় সেখানে, নাকি আলাদা করে চর্চা হবে? সেক্ষেত্রে ইসলামী শিক্ষা হবে না। যদি কারখানায় আমি একটা টেকনোলজি শিখতে চাই, তাহলে শিক্ষাটা কারখানাতেই হবে, আলাদা করে করার দরকার নেই। কারণ শিক্ষা মাত্রই হবে আত্মার উন্নতি, আত্মার বিকাশ, রুহানিয়াতের বিকাশ, চেতনার বিকাশ। এটা আমরা লিখে দেন, চেতনা, চেতনার নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠে তুলবে। তাহলে চেতনার যদি বিকাশ না ঘটাতে পারি, তাহলে নতুন রাষ্ট্র কী করে করবে? এটা তো অসম্ভব। তাহলে যদি নতুন চেতনা করতে না পারি, তাহলে কি রাষ্ট্র থাকবে? যে রাষ্ট্র থাকবে, টিকে থাকবে, এটা ওই ইংরেজ যে রাষ্ট্র আপনাদেরকে বানিয়ে দিয়ে গেছে, ওই রাষ্ট্র টিকে থাকবে। যেহেতু আপনার মধ্যে কোনো রুহানিয়াতের শিক্ষা নাই, আপনি সত্যিকারের কোনো শিক্ষা পান নাই, আপনি চিন্তা করতে পারেন না, আপনি একটা অশিক্ষিত, আপনার পক্ষে কখনোই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। তবে শিক্ষা মানে হচ্ছে আমি এই যে কথা বলছি তাকে চেতনা সম্পন্ন করা এবং তাকে দক্ষ করে তোলা, যেন সে জীবন জগৎ সম্পর্কে নতুনভাবে জানতে পারে, নতুনভাবে বুঝতে পারে। এই যে নতুনভাবে জানতে পারে, নতুনভাবে বুঝতে পারে কথাটা বললাম, এটার কিছু উদাহরণ নেই। আমরা কোথায় আছি? পঞ্চগড়ে। এটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গা যেটাকে যদি আমি প্রাণ এবং পরিবেশের দিক থেকে চিন্তা করি, তাহলে এটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া। দেখুন, মাওবাই এসে আপনাদেরকে নদীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। মানে এটা হলো এমন একটা এরিয়া যেখান থেকে নদীর জন্ম হয়, এবং এই নদী সমস্ত বাংলাদেশকে উর্বর করে। সমস্ত প্রাণীর যে পানির প্রয়োজন, সেই পানি প্রয়োজনটা সে মেটায়। ফলে এটা একটা ক্যাচমেন্ট ডিস্ট্রিক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রাণ এবং পরিবেশের জন্য। তাহলে এই যে মানে এখানে কি হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল একটা ঘন বন। কারণ আল্লাহ তেমনি করে জায়গাটাকে সৃষ্টি করেছেন। হিমালয়ের ওখানে এসে মেঘ এসে ধাক্কা খায়, সেই মেঘ যেহেতু ধাক্কা খায়, সে তখন বৃষ্টি হয়ে নামে এবং বাংলাদেশ প্লাবিত হয়।
বাংলাদেশ উর্বর হয়, বাংলাদেশ ফুলে ফসলে শস্যে গাছে সব কিছুতে পরিপূর্ণ হয়ে ওঠে। যদি মেঘ হিমালয় না থাকতো, বাংলাদেশ যে অক্ষের উপর দাঁড়িয়েছে, এই আপনাদের জেলা এবং পুরো বাংলাদেশ মরুভূমি হয়ে যেত। আপনারা যদি ভূগোলক যদি দেখেন, দেখবেন যে ওই অক্ষের কোথায় বাংলাদেশ আছে, এটা কিন্তু মরুভূমি হতো। এটা দেখুন, খুব ছোট্ট শিক্ষা, চিন্তা, বেশি বড় কিছু না, ছোট্ট একটু খালি বুঝিয়ে দিচ্ছে চিন্তা করা কাকে বলে। তারা চিন্তা যদি করতাম, তাহলে আমাদের এখানে কখনোই আমরা গাছপালা কেটে এটাকে একটা বিরান ভূমিতে পরিণত করতাম। যদি আমরা চিন্তা করতাম, এখানে কোনো নদী মারা যেত না, কিন্তু আমরা অত্যন্ত সুখে সমৃদ্ধিতে থাকতাম। যদি চিন্তা করতাম, এখান থেকে আমরা পাথর তুলতাম, কদিন পরে এই জায়গাটা দেবে যাবে, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা মরুভূমির দিকে উঠছেন। যদি চিন্তা করতাম, এখানে আমরা চা বাগান হতো না। কেন হতো না? কারণ চা বাগানে আপনারা যে বিষ ব্যবহার করেন, এই বিষে আপনাদের বিভিন্ন প্রাণী মারা যায়, বিভিন্ন পাখি আর আসে না, বিভিন্ন জীব অনুজীব মারা যায় এবং ক্যান্সার হয়। আসলে কিন্তু আপনাদের জীবন এবং জীবিকা এর দ্বারা খুব সমৃদ্ধ হচ্ছে না, কারণ আমরা তো চিন্তা করি না, চিন্তা করি না, এবং চিন্তা যেহেতু করি না, ফলে আমাদের মধ্যে রুহানি সত্তা, রুহানি চেতনারও কি ঘটলো, এটার কিন্তু ক্ষয় ঘটেছে। ক্ষয় ঘটবার পরে আমরা নামাজ পড়ছি, কালাম পড়ছি, ইবাদত করছি, বন্দেগি করছি, কিন্তু একটা ছোট্ট জিনিস শিখি নাই যে দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। তাহলে একটু ভেবে দেখবেন বাড়িতে গিয়ে, আমরা আসলে কি ইবাদত বন্দেগি করছি, নাকি তার সঙ্গে আসলে আমরা তাকে অস্বীকার করছি। প্রত্যেকটা পদক্ষেপে অস্বীকার করছি। কেন করছি? যেহেতু এই দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে ফেরেশতারা নিষেধ করেছে যে তুমি মানুষ সৃষ্টি করো না, কারণ মানুষ যদি মানাও তাহলে সে কী করবে, সে ফেতনা ফ্যাসাদ করবে, সে মারপিট করবে, ঝগড়াঝাটি করবে। তিনি বললেন না, আমি যা জানি তোমরা তা জানো না। উনি ফেরেশতাকে গুরুত্ব দিলেন না, ফেরেশতাদের উল্টা বললেন, এই তোমরা মানুষকে সিজদা দাও। আমরা কি একবারও কোরআন পড়েছি? একটু জিজ্ঞাসা করেন বাড়ি গিয়ে, একবারও কি আসলে কোরআনের সূরা বাকারা মনোযোগ দিয়ে পড়ে দেখেছি এটার মধ্যে কি বাণী আছে, কি ভাব আছে, যে ভাবের দ্বারা আমি এই এলাকাকে সমৃদ্ধ করতে পারি, এই এলাকায় শান্তি আনতে পারি, এই এলাকায় একটা আনন্দ শক্তি বইয়ে দিতে পারি, যে আনন্দ একটা রুহানি আনন্দ, এটা একটা স্পিরিচুয়াল আনন্দ, স্রষ্টার সঙ্গে একই বন্ধনে মিলিত হওয়ার আনন্দ। ইবাদত মানে আমরা বলি সালাত কায়েম করা, মানে আল্লাহর সঙ্গে নিত্য সম্বন্ধে যুক্ত থাকা। ওয়াক্তি নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় সালাত কায়েম করলে। সালাত কায়েম করা মানে হলো নদী রক্ষা করা, সালাত কায়েম করা মানে হলো বন রক্ষা করা, প্রাণীর প্রতি সদয় হওয়া, প্রাণীর যে আবাস আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এটাকে রক্ষা করা, এটাকে বলে শিক্ষা। দেখতে পেয়েছেন, আমরা এখন কলোনিয়াল শিক্ষায় শিক্ষিত। এখন আমি যে কথাগুলো বললাম, আপনার মধ্যে অনেকে যদি মতবাদী থাকেন তো আপনারা নিশ্চয়ই বলবেন, ফরাদ বাজার সাহেব নিশ্চয়ই জামাত ইসলাম হয়ে গেছে এখন। উনি আগেও হেফাজতে ইসলাম ছিলেন, কারণ হেফাজতিরা বললো যে আমাদের কথা বলার অধিকার আছে, আমার কথা তুমি গণতন্ত্রে কথা বলো, আমার সভা করার অধিকার আছে, আমার সমাবেশ করার অধিকার আছে। আমি বললাম হ্যাঁ, এই অধিকার তাদের আছে, আমরা তাদেরকে সমর্থন করলাম। কেন? কারণ অবশ্যই তার সে অধিকার আছে, তার কথা বলার অধিকারটা বন্ধ করতে পারবেন না। তাহলে তারা চিড়া গুড় বেঁধে লম্বা পথ পাড়ি দিয়ে ঢাকা শহরে এলো, এটা তাদের অধিকার। যদি আপনি বুর্জা গণতান্ত্রিক অধিকারের কথা বলেন, আপনি বলতেছেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন,
কিন্তু আপনি তাকে তার কথা বলতে দেবেন না। কেন? কারণ তার টুপি পরে সে পড়তে পারে, সে নবীকে মানে, আপনার পছন্দ, কারণ আপনি সেকুলার, আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আপনি মনে করেন এগুলো সব মূর্খ, এরা গ্রাম থেকে আসছে। আপনি বলতেছেন তরুণ প্রজন্ম কারা? যারা গেছে শাহবাগে, ওরা হলো তরুণ প্রজন্ম। আর মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু তরুণ প্রজন্ম না, ওরা আপনার হিসাব থেকে ওদেরকে আপনি গুলি গুলি মারতে পারেন, ওদেরকে সাউন্ড গ্রেনেড ফুটিয়ে তাদেরকে মেরে তাড়াতে পারেন, তাড়িয়ে দিয়ে আপনি দাবি করতে পারেন যে একটাও মারা যায় না। ভুয়া, মিথ্যা কথা। ওরা কি করেছে? শেখ হাসিনা কি বলেছেন? এরা সব রং টং মেখে শুয়েছিল। ভুলে যাবেন না ইতিহাস, দয়া করে ভুলে যাবেন না ইতিহাস, দয়া করে স্মৃতি প্রখর রাখেন। এই ছিল হেফাজতে ইসলামের উপর যে অত্যাচার, যে অন্যায় হয়েছে। আমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, এবং আপনারা তখন তারা সেকুলার, তারা প্রত্যেকে আমার বিরোধিতা করেছেন। ফরহাদ মাজার জামাতি হয়ে গেছে, ফরহাদ মাজার হেফাজতি হয়ে গেছে। এ দেখতে পেয়েছি মতবাদের কি সমস্যা। যখন আমি মতান্ধ হয়ে যান, চিন্তা করতে অক্ষম, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি সত্যিকার অর্থে যদি গণতন্ত্র চেয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামপন্থীদের তাদের বক্তব্য প্রকাশ করবার, তাদের বিক্ষোভ করবার তাদের অধিকার রয়েছে। এতটুকু যদি বুঝতে পারেন, তাহলে এবার ইসলামপন্থীদের করব। এটা যদি সত্যিকার অর্থে আপনি আমাকে বুঝতে পারেন এবং একমত হন, তাহলে এখন কেন আপনারা মাজার ভাঙছেন? কিসের দ্বারা? কেন একের পর এক মাজার ভেঙে যাচ্ছেন? আপনারা কেউ কিছু বললেই আপনারা তাকে নিন্দা করেন। আপনার একটা বিশেষ ধরনের একটা চিন্তা থাকতে পারে, আপনার কেউ তো আপত্তি করছেন। আপনি মাজার সম্পর্কে একটা ফতোয়া দিতে পারেন, ইসলাম এটা অ্যালাউ করে। ফতোয়া মানে মত দেবার অধিকার। কিন্তু আপনি গিয়ে লাঠি সোটা দল নিয়ে মাজার ভাঙছেন, একটা না একটার পর একটা। আপনারা কাদের প্রণোদনা, কাদের স্বার্থে এই কাজটা করছেন এবং করে চলেছেন? আপনারা দাবি করছেন যে লালনের গান গাওয়া যাবে না, লালনের গান গাওয়া যাবে না, ফরহাদ মাজার লালন বাদে আপনারা দাবি করছেন। তা আমি আপনাদেরকে প্রশ্ন করব, ফকির লালনের দুটো কথা দিয়ে প্রশ্ন করব। তিনি বলেছেন মুখে পড়লে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রসুল্লাহ। তো এটা আমি বলতে পারবো না? আপনি কি ধরনের মুসলমান? কোন মুসলমান? কোথা থেকে আসে? আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবেন? নবী না মানে যারা মুআইয়ের কাফের তারা, এটা বলতে দেবেন না? আমি এখানে কারা কারা লালনের গান শুনেছেন আমি জানি না। তো এই যে এমন তো বড় একজন মানুষ, যিনি ইবাদতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন একটা আম গাছের বনের মধ্যে, তার কণ্ঠ রোধ করতে চাইছে, তার প্রেরণা দ্বারা লক্ষ লক্ষ লোক অনুপ্রাণিত হচ্ছে, ইসলামের প্রতি অনুরক্ত হচ্ছে, মুহাম্মদের প্রতি অনুরক্ত হচ্ছে। তোমার মতো দয়াল বন্ধু আর পাবেন না, দেখা দিয়ে ওই রসুল ছেড়ে দিল। ফকিরে কাঁদতে কাঁদতে এখানে যে তুমি দেখা দিয়েছিলে, তুমি একটুখানি আমাদেরকে আলোর মতন, চাঁদের আলোর মতো এসেছে, এই দেখা দেবার পরে তুমি হারাই গেছো, আমাদেরকে ছেড়ে দেবেন, এটা বলতে দেবেন না? তা কিসের ইসলাম করছেন আপনি? কার ইসলাম করেন? কার স্বার্থে করছেন? তাহলে এই দেখুন মতের সমস্যা, যে আমার একটা মত আছে, এই মতটা আমি কোথায় শিখেছি? এটা আমাকে বাইরে থেকে আসছে। এখানকার সুফি পীর দরবেশ যারা এই দেশে ইসলাম প্রচার করেছে, তাদের কিন্তু মত না এটা। তারা কিন্তু জবরদস্তি কাউকে ধর্ম নিয়ে জবরদস্তি করেন না। কি করেছেন? তারা দাওয়াত দিয়েছে। এমনকি খাজা মঈনুদ্দিন চিশতি এসে যখন ইসলাম প্রচার করছেন, তার অনুসারী এসে বলে এই দেশের লোক তো আমাদের কথা শুনে না। কি করে তারা? তারা ঢোল বাজায়ের গান গায়, তোদের দিকে ঢোল বাজাবার গান। তাহলে আপনি তো ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আপনি এই যে মহিমা,
যাকে আপনি আল্লাহ ডাকেন, যাকে খ্রিস্টান গড ডাকে, কিংবা যাকে হিন্দু ঈশ্বর ডাকে, তার সেই মহিমা আপনি কি করে ইহলোকে প্রতিষ্ঠিত করবেন? যদি আপনি করতে না জানেন, আপনি তাহলে গোলামের গোলাম হয়ে থাকবেন, ইংরেজের গোলাম হয়ে থাকবেন, আধুনিকতার গোলাম হয়ে থাকবেন। আপনার বন ধ্বংস করবেন, পরিবেশ ধ্বংস করবেন, নদী ধ্বংস করবেন, এবং আজকে এই যে গত 50 বছর গোলাম করে গেছেন, আবার গোলাম করবেন। তাহলে আপনি চিন্তা করতে জানেন? চিন্তা কাকে বলে জানেন? আপনি একটা মত নিয়ে আসেন, মুখস্থ এই মতের মধ্যে চিন্তা নেই। তাহলে আমাদেরকে প্রথম যেটা শিখতে হবে যে আমরা চিন্তা করা বলতে কি বুঝি? মত ত্যাগ করতে হবে। মত ত্যাগ করলে কি হয়? আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে যাই। রাজনৈতিক জনগোষ্ঠী মানে আমার একটা এই মুহূর্তে একটা সাময়িক মত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি, আমি পালন করি। কিন্তু অপরের মত যদি ভালো হয়, ওটা গ্রহণ করার জন্য আমি উন্মুখ। কিন্তু আমরা সকলে মিলে যেখানে বাস করি, এটা একটা রাজনৈতিক পরিসর। রাজনৈতিক বৃত্তের মধ্যে সকলে অন্তর্গত। আপনি সেকুলার হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি সনাতন ধর্মী হতে পারেন, আপনি আস্তিক হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, কিন্তু আমরা সকলে মিলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর নাম হচ্ছে বাংলাদেশ। আপনি বাঙালি জাতীয়বাদী, ঠিক আছে, থাকেন, অসুবিধা। আমি ইসলামপন্থী, ঠিক আছে, অসুবিধা। আমাদের মধ্যে কথার আদান প্রদান করুন, আমাদের মধ্যে আলাপ আলোচনা হোক। আপনি সনাতনপন্থী, ঠিক আছে, আপনারটা শুনিয়া। আপনি তো এই দেশের অধিবাসী, এই দেশের নাগরিক, তাহলে আপনার তো একটা অধিকার আছে এই দেশের নাগরিক হিসেবে। কিছুদিন আগে আমরা কি শুনতাম? টুপি পরার লোক আর কুর্তা পরার লোক হলে সে হলো জঙ্গি। মনে আছে কি? ভুলে গেছেন? তাড়াতাড়ি মনে আছে আপনাদের? সবই বিদেশি এজেন্টের জঙ্গি। কেমন? আমি চিন্তা পত্রিকায় লিখেছি প্রথম পাতায়, মাদ্রাসার ছেলেদের ছবি দিয়ে অনেক নিন্দিত হয়েছে যে এরা তো আপনাদের কাছে মানুষ বলে তো মনে হয় না, এরা হলো আরশোলার মতন। ওই বিষ দিয়ে যেমন আরশোলা মানেন, এই মাদ্রাসার ছেলেদেরকে বিষ দিয়ে আরশোলার মতন মারতে আপনারা আগ্রহী। তাহলে তখন তা আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। তবে এখন সনাতন ধর্মীরা যখন তাদের অধিকারের কথা বলে, তাকেই কেন জঙ্গি বলেন? কথা কথা তাকে কেন ভারতের এজেন্ট বলেন? কদিনের কথা আপনাকে তো এটা বলেছিল, ভুলে গেছেন কিনা? আপনাকে এই কথা বলে কি একটা দেশের পর দেশ বোমা মেরে তারা কি ধুলায় মিশিয়ে দেয়নি? আপনার চোখের সামনে কি ইরাক ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কি সিরিয়া ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কি হবে? গাজাতে বোমা মেরে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, শিশুদের কিশোরদেরকে হত্যা করা হয়েছে। আপনি কি দেখছেন না? তাহলে কি করে আপনি এত কিছু দেখার পরও এখনো পর্যন্ত আপনার চিন্তার দুয়ার খোলে নাই, চিন্তার দরজা খোলে নাই, আপনি চিন্তা করতে শেখেন নাই? কারণ আপনি কি বাংলাদেশকে আবার সিরিয়া বানাবেন? বাংলাদেশকে আবার গাজা বানাবেন? বানাবেন কি? কিন্তু বানাচ্ছেন তো। বানাচ্ছেন কি করে? যেহেতু আপনি কথায় কথায় ঘৃণা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে। হিন্দু মানে জঙ্গি, হিন্দু মানে ভারতের এজেন্ট, হিন্দু মানে খারাপ লোক। এটা যখন করেন তখন দেশের নাগরিকদের অধিকারও আপনি হরণ করেন। অধিকার যখন হরণ করেন, আপনার দেশের ভেতরে দিল্লি তার যে শক্তিটুকু দরকার সেই শক্তিটুকু পেয়ে যায়, কারণ এটা আপনিই তৈরি করে দিয়েছেন। যাকে নাগরিক অধিকার দেননি সে তো নাগরিক অধিকার পাওয়ার জন্য লড়াই করবে। ও যদি আপনার কাছে সে অধিকার না পায়, সে তখন অন্যের কাছে যাবে। এবার পঞ্চগড়ের কথা ভাবেন। পঞ্চগড় কিন্তু চিকেন নেকের অন্তর্গত, মিলিটারি স্ট্র্যাটেজির অন্তর্গত। আপনারা এখানে পঞ্চগড়ের অধিবাসী, আজকে অত বেশি লোকজন দেখি না, তরুণদের পেলে আমি খুশি হতাম। আজকে যদি ভারত আক্রমণ করে, এখানে কয়টা বাপের বেটা আছে লড়াই করবে? সব পালাবে। দেখা যাবে ঘুরে ফিরে আমরাই, বয়স 80 হয়ে গেছে, আমরা বন্ধু নিয়ে নাম। যদি আপনাদের সেই হিম্মত থাকতো, তাহলে আপনারা এখনই বসতেন, ভাবতেন যে পঞ্চগড়কে জিও স্ট্র্যাটেজিক্যালি, সামরিক দিক থেকে, এমনকি জনগণের চিন্তা চেতনার দিক থেকে
কি করে তাকে বদল করবেন, কী ধরনের শিক্ষা দিলে সে সত্যিকার অর্থে একটা গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পক্ষে সে শক্তি হিসাবে হাজির হয়। এই তো শিক্ষা, এটা তো শিক্ষা। তাহলে আপনার ভূগোলের কোনো খবর নাই, বনের কোনো খবর নাই, নদীর কোনো খবর নাই, প্রাণীর কোনো খবর নাই, পরিবেশের কোনো খবর নাই, প্রকৃতির কোনো খবর নাই। আপনি শিক্ষা 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 করছেন, কিসের শিক্ষা? আপনি সাংস্কৃতিক চেতনা কথা বলছেন, কিসের সাংস্কৃতিক চেতনা? নাটক করা কি সাংস্কৃতিক চেতনা বলে? শুধু নাটক করুন। আমি কি নাটকের বিপক্ষে নেব? না। তাহলে বাংলাদেশের প্রথম নাটক আমি লিখি, বাংলাদেশের প্রথম নাট্য আন্দোলন আমার হাতে শুরু হয়। আমি জানি না হাতে জানেন কিনা, প্রথম যে নাটক অভিনীত হয় স্বাধীনতার পরে তার নাম ছিল প্রজাপতি লীলালাস। আমার সেই নাটকে পরবর্তীকালে বড় বড় যারা নাট্যকার তারা কি সেই নাটক অভিনয় করে। তা আমাকে যদি প্রশ্ন করেন আপনি নাটক কেন ছেড়ে দিলেন, আমি ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে। আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম, নিউ ইয়র্কে আমার সঙ্গে দেখা হয়েছিল এল সালভাদোরের যেসব গেরিলারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। একটা রেস্টুরেন্টে বসে গল্প করছিলাম একটা অনুষ্ঠানে, আমি খুব উৎফুল্লিত বলছিলাম বাংলাদেশে খুব ভালো নাটক হচ্ছে, খুব ভালো অপূর্ব নাটক, কী সুন্দর নাটক। তো আমার এই উৎসাহ দেখে তখন সে আমার কমরেড এল সালভাদোর থেকে আসা, তিনি বিস্মিত হয়ে বলেন, কমরেড তুমি নাটক নিয়ে কেন এত উৎসাহী করছো? আমি বলি ভাই আমাদের ভালো নাটক হচ্ছে, আমি তো উৎসাহী হব না, এত সুন্দর নাটক। বলে আশ্চর্য, তুমি না তোমার দেশ মাত্র 71 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে? আমি হ্যাঁ তাই তো। তখন সে একটা কথা বলেছে, আমি নাটক ছেড়ে দিয়েছি। একটা কথা বলেছে যে দেশের তরুণরা এত বড় মুক্তিযুদ্ধের পরেও ইতিহাসের মঞ্চে অভিনয় করতে চায় না, শুধু এই নাটকের মঞ্চে অভিনয় করতে চায়, এই দেশে কিছু হবে না। যে তরুণরা 70 সালের পরে ইতিহাসের মঞ্চে অভিনয় করতে চায়নি, তারা অভিনয় করতে চেয়েছে কি মহিলা সমিতি মঞ্চে, এদের দ্বারা কখনো কোনো ইতিহাস হবে না, এরা বড় কিছু করতে পারবে না। আমি আপনাদেরকে ভাবতে বলবো, গত 50 বছরের নাটকের ইতিহাস দেখেন, উড়িয়ে চলে গেল উত্তরবঙ্গে, কিচ্ছু নেই। একটা নাটক আপনি হাজির করতে পারেন না যে এখনকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারে না। কারণ আমরা এটা একটা বিশেষ দলের বিশেষ মতাদর্শ চর্চা করে গিয়েছি। এই যে দেখেন মত সমস্যা, এই যে নাটক করেছি কারা? শহরের মধ্যবিত্ত শ্রেণী নাটক করেছে, এলিট অভিযাত্রা, আমার বন্ধু তারা সব, এবং তারা সকলের প্রতিভাবান, কারোর প্রতি প্রতিভা কম। এবার আপনাদেরকে তাত্ত্বিক বলি আমার কথার পক্ষে। রুশো নামে একজন খুব বিখ্যাত মানুষ ছিল, জাহানজাক রুশো, আপনার শুনেছেন, সোশ্যাল কন্ট্রাক্ট লিখেছে, এটা দেখেন। কিন্তু আরেকটা বিখ্যাত তার লেখা আছে, এটা হলো নাটক এবং থিয়েটার সম্বন্ধে। তিনি বলছেন নাটক এবং থিয়েটার গণতান্ত্রিক লড়াই সংগ্রামে, বা তার ভাষায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পক্ষে প্রতিবন্ধক। দেখেন অদ্ভুত ব্যাপার, নাটক থিয়েটার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রতিবন্ধক। তো কী করতে হবে? নাটক বাদ দিতে হবে না? নাটক কেন বাদ দেবে? কী করতে হবে? সেটা হলো একটা উৎসব লাগবে, যেখানে জনগণ সরাসরি অংশগ্রহণ করে। সে উৎসবকে আমাদের সমাজে নেই। সে যাত্রা তো ছিল, মেলা তো ছিল, সেটা চৈত্র সংক্রান্তি ছিল, প্রতি মাসের সংক্রান্তিতে ছিল। উৎসবটা, যে উৎসবে জনগণ অংশগ্রহণ করে, সেই সব উৎসবে যাত্রা হতো, বিভিন্ন ধরনের নাটক হতো। নাটক ধারণাটাই আধুনিক, নাটক ধারণাটাই আধুনিক। আমি নাটকের বিরুদ্ধে লোক না, আমি নাটক করতে পছন্দ করি। সেই হাজারকে বারবার বলছি, এই যে নাটক করেন, আপনাকে ঢাকায় নিয়ে যাবো। আমি মনে করি এই স্কিলের মধ্য দিয়ে কিন্তু আমরা আরেকটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের একটা ফর্ম, একটা নতুন আঙ্গিক খুঁজে পাবো, যেখানে জনগণ অন্তর্ভুক্ত, জনগণ সম্পৃক্ত, জনগণ অংশগ্রহণ করে। ফলে যে রুশের ভাষায় যে উৎসবে জনগণ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সে নিজেকে সমষ্টির অন্তর্গত মনে করে, এটাই হলো গণতান্ত্রিক সংস্কৃতির লক্ষ্য। খুব সুন্দর কথা, যে আমি যখন উৎসব করি বা যে কোনো নাটক যা কিছু করি না কেন, যেখানে জনগণ অংশগ্রহণ করে নিজে সক্রিয়ভাবে, তখন সে কী করে? সে তখন ওই যে সমষ্টি,
সে আর তখন ব্যক্তি থাকে না, সে তখন সমষ্টির অন্তর্গত হয়ে যায়, সকলের একজন হয়। আগে সে ছিল নিঃসঙ্গ একা একজন নাগরিক, এবার সে সকলের মধ্যে সমষ্টির অন্তর্গত হয়ে যায়। অন্তর্গত হওয়ার মধ্য দিয়ে সে তখন গণতান্ত্রিক রাষ্ট্রের যে চেতনা, সেই চেতনা তার মধ্যে সঞ্চারিত হয় এবং সে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি খুব খুশি হব যদি হায়দার ভাই এবং তাদের যে এই অত্যন্ত শক্তিশালী যে তরুণরা, তারা যদি নতুন একটা নাট্য আন্দোলন, যেখানে জনগণ অংশগ্রহণ করে এবং নতুন রাষ্ট্ররূপ নিয়ে তারা গবেষণা করেন, যেটা জনগণকে সত্যিকার অর্থে একটা সামষ্টিক চেতনা উদ্বুদ্ধ করে, সামষ্টিক চেতনা শানিত করে, যাতে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে আমরা দ্রুতকে যেতে পারি। আগামী দিনে আমাদের যেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দুটো দিককে আমি সবচেয়ে বেশি গুরুত্ব মনে করি। আমাকে হায়দার ভাই সুন্দর একটা কথা বলেছেন, আমি দেখেছিলাম, আপনি একটা বক্তৃতায় বলেছেন যে দুটো ক্ষেত্র আগামী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। একটা হলো শিক্ষা, শিক্ষা নিয়ে এতক্ষণ বললাম, আপনি শুনেছেন। আর একটা হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে হলো যেখানে সামষ্টিক চেতনাটা আমি উদ্বুদ্ধ করি। এই সামষ্টিক চেতনা কিন্তু উপলব্ধির চেতনা। একটা হলো যুক্তি তর্ক বুদ্ধি দ্বারা বোঝা, যেমন আমি এখন আপনাদের আলোচনা করছি, এটা যুক্তি তর্ক বুদ্ধির বিষয়। কিন্তু আরেকটা দিক আছে সিম্পল সরল উপলব্ধির বিষয়। আমি একটা সমাজের অন্তর্গত, এটা আমি সমাজের উৎসবের মধ্যে টের পাই। সেটা আমার ঈদের উৎসব হতে পারে, সেটা আমার কি পূজার উৎসব হতে পারে, সেটা আমার একটা স্থানীয় জিয়াফত হতে পারে, সেটা একটা সংক্রান্তির মেলা হতে পারে, সেটা যে কোনো কিছু যেখানে সমাজ অংশগ্রহণ করে। সমাজ যখনই অংশগ্রহণ করে, এটা তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয়, গণতান্ত্রিক উপলব্ধিকে শানিত করে। গণতান্ত্রিক উপলব্ধি যখনই শানিত হয়, তখনই সেটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের শর্ত হিসেবে সেটা কাজ করে। আমি চেষ্টা করছি সহজভাবে আপনাদেরকে এই বিষয়গুলো বোঝাতে, কারণ এগুলো থিওরিটিক্যালিও অনেক প্রচুর আলাপ আছে, প্রচুর আলাপ করে, কিন্তু যদি আপনাদেরকে সহজ সরল ভাষায় আপনাদের মনের কাছে আমি পৌঁছাতে পারি, তাহলে দেখা যাবে যে আজকে আমার এখানে আসাটা অনেক বেশি সার্থক হয়েছে। তারা যখন শিক্ষা এবং সংস্কৃতি, এই দুটো গুরুত্বপূর্ণ। এই দুটো আমরা করতে হলে আমি শুরুতে যে কথা বলেছি, মত থেকে আমাদের মুক্ত হতে হবে, আমাদের চিন্তা করতে শিখতে হবে। 3 নম্বর, রাজনৈতিক জনগোষ্ঠী আকারে ভাবতে হবে। আমি যদি মনে করি বাঙালি জাতিবাদ ছিলাম আমি আগে, আমি এখন যেহেতু বাঙালি জাতিবাদী পরাস্ত হয়েছে শেখ হাসিনা, আমি এটা গোপন রাখবো, আর আমি পেছনে দাঁড়িয়ে আমার মত পরিবর্তন করবো না, আমি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে কাজ করবো, আমরা অগ্রসর হতে পারবো না। আমরা বিভাজনের দিকে, বিরোধের দিকে নিয়ে যাব, এবং এই বিরোধ এবং বিভাজন আমাদের কী করবে, আমাদেরকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, এবং সেই গৃহযুদ্ধ লাগাবার সমস্ত শর্ত তৈরি করার জন্য দিল্লি প্রস্তুত। বাঙালি জাতিবাদ নাই, কিন্তু আরেকটা জাতিবাদ আসছে, এটার নাম হচ্ছে ইসলামী জাতিবাদ। ইসলামী জাতিবাদের কোনো স্থান নেই। কিন্তু আমি যদি বলি আমি হলাম মুসলিম, এটা একটা জাতি, আর মুসলিম ছাড়া সকলে আমার শত্রু, এটাকে বলে ইসলামী জাতিবাদ। এই জাতিবাদের মধ্যে ঢুকলে আমরা বাঙালি জাতিবাদ আর ইসলামী জাতিবাদের মধ্যে আমরা একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেব। আমি আপনাদেরকে সতর্ক হতে বলছি। আমাদের তো একটা বয়সের পৌঁছেছে, আমাদের বেশি দিন আর থাকবো না, কিন্তু সাবধান করে যাচ্ছি, এইভাবে দেশকে বিভক্ত করবেন না। ভাববেন না যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা যখন নাই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় নাই, বাঙালি জাতিবাদ চলে গিয়েছে, এটা ভুল ধারণা। ফলে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে মতবাদ পরিত্যাগ করতে হবে। মতবাদ পরিত্যাগ করে আমাদেরকে বুঝতে হবে যে বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য আমরা লড়াই করেছি। এই বাংলা ভাষা এবং সংস্কৃতির সে লড়াইয়ে আমরা কিন্তু পাকিস্তান শাসকরা এটা আমাদের শোনেনি, তারা আমাদেরকে ৭১ ভিন্ন একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, একটা হত্যাকাণ্ড করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে
একাত্তরকে যদি আমরা মুছে দিতে চাই, এটা আমরা মারাত্মক ভুল করব। এবং যদি মুছে দিতে না চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে বাংলা ভাষা এবং সংস্কৃতি এটা আমার সংস্কৃতি। বাংলা ভাষাকে আল্লাহ সৃষ্টি করেনি, এটাকে আল্লাহর কাছ থেকে নিয়ামত না? বাংলার সংস্কৃতিকে আল্লাহর নিয়ামত না? তাহলে এটার বিরুদ্ধে কেন আমি বলছি? আমরা কোরআনেতে পড়ি যে আমি বিচিত্র এবং বিভিন্ন মানুষ তৈরি করেছি, বিভিন্ন জাতিগোষ্ঠী তৈরি করেছি, যেন তারা পরস্পরকে চিনতে পারে। কিন্তু কোরআনের ভাষা, তখন আমি কেন বাংলা ভাষা এবং সংস্কৃতির বিপরীতে আমি চেষ্টা করছি এই বাঙালি জাতিবাদকে পরাস্ত করতে দিয়ে আমার বাংলা ভাষা এবং সংস্কৃতির বিপক্ষে দাঁড়াচ্ছি? এটা তো হতে পারে। ফলে আমি একটা কথা সকলকে বলি, আপনি যেই পন্থীর লোক আনবেন, একাত্তর নেগোসিয়েবল, একাত্তর নিয়ে কোনো দিন দরবার চলবে না। একাত্তর আমার ইতিহাসের অংশ। আমি বাংলা ভাষী, বাংলা আমার সংস্কৃতি, এবং একই সঙ্গে ইসলাম আমার ধর্ম। ফলে আমাকে ইসলাম থেকে যেমন আপনি কী করতে পারবেন, বঞ্চিত করতে পারবেন না, আমার বাংলা ভাষা আমার সংস্কৃতি থেকেও আপনি আমাকে বঞ্চিত করতে পারবেন না। দয়া করে এই বিভাজন আর রাখবেন না। এই বিভাজন যদি টিকিয়ে রাখেন, আপনার আরেকবার গৃহযুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বেন। এই যুদ্ধে যদি জড়াতে চাই, তাহলে আমাকে শিক্ষা লাগবে, সচেতনতা লাগবে, সজ্ঞান হতে হবে। এবং যারা অতীতে ভুল করেছিল, তাদের ভুলটা যদি তারা স্বীকার করে, তাদের মধ্যে অনুশোচনা আসে, তাদেরকে অন্তর্গত করে নিন বৃহত্তর সমাজের মধ্যে। 5ই অগাস্টের আগে অধিকাংশ লোক আওয়ামী লীগ করতো, হঠাৎ করে বললে হবে না আমি মহাবিপ্লবী হয়ে গেছি। আমি তো জানি আমি মহাবিপ্লবী হয়েছি বললে হবে না, প্রত্যেকের কিন্তু পেছনটা জানি আমরা। কিন্তু আমরা ধরি নেই আমরা সকলে ভুল করেছি। এই ভুল যদি কাটিয়ে উঠতে চাই, তাহলে মনে রাখতে হবে যে 71-এ আমরা ভুল করি না। যারা বলতে চান এখন 71 ভুল করেছে, না, বাংলা ভাষা এবং সংস্কৃতির জন্য যে লড়াই, এটা অবশ্যই সঠিক ছিল। কিন্তু ভুল কোথায় করেছি? ভুল করেছি যে 71-এ যখন সংগ্রাম করেছি, তখন আমরা বলেছি কি, মুক্তিযুদ্ধ করেছি সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ বা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আপনার সকলে কি মনে আছেন ঘোষণা? মুক্তিযুদ্ধের ঘোষণা ভুলে গেছেন? ভুলে তো জানেন। তাহলে মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করে যখন আপনি 72-এর সংবিধান চাপিয়ে দিলেন দিল্লির প্ররোচনায়, বাঙালি জাতিবাদীদের প্ররোচনায়, আপনি ঢুকালেন বাঙালি জাতিবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। না, এটা তো আমাদের শেষ আন্দোলনের অংশ ছিল না। এটার জন্য তো আমরা 71-এ মুক্তিযুদ্ধ করি নাই, আপনারা চাপিয়ে দিয়েছেন। অতএব 72 সালের সংবিধানকে অবশ্যই বাতিল করতে হবে, নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। আর সেই নতুন গঠনতন্ত্রের শুরু আরম্ভ হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করার জন্য। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার কায়েম করা মানে হলো ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামটায় আমরা জয়ী হলাম 5ই অগাস্টে। অল্পটুকু জয়ী হয়েছি, পূর্ণ বিজয় হয় নাই। কেন পূর্ণ বিজয় হয়নি? কারণ আমরা এই বিজয়টাকে ঢুকিয়ে ফেলেছি আবার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমরা আবার ঢুকিয়ে ফেললাম ওই পুরনো সংবিধানের অধীনে। আমরা একটা সরকার গঠন করলাম পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। ফলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায়। আমার কথা শুনে অবাক হবেন, আওয়ামী লীগ কিন্তু খুব, আমরা আওয়ামী লীগকে উৎখাত করতে পারবেন। আওয়ামী লীগের ভোট এখনো জারি রয়েছে। সে আওয়ামী লীগের ভোটের নাম হচ্ছে সংবিধান, 72-এর সংবিধান। এটা করতে হবে, দাগ দেওয়া হয়নি, সব অটুট রয়েছে। শুধু তাই নয়, আপনারা কী করেছেন? ছাত্ররা যখন প্রোক্লেমেশন করতে চেয়েছে, একটা নতুন ঘোষণা দিতে চেয়েছে, সে নতুন ঘোষণা দিতে দেন নাই ডক্টর ইউনূস আমাদের। এটাকে ঠিক করেন। তাদেরকে কাতরভাবে অনুরোধ করব, দেরি হবার আগে
আপনি অবশ্যই যে ঘোষণা দেবার প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, সেই ঘোষণার প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। ওটা এক লাইনে বলা যায়, তার সঙ্গে 3টা ফর্মুলা ঢুকিয়ে বলা যায়। এক লাইনে কি বলা যায়? 5ই অগস্ট গণসার্বভৌমত্ব কায়েম হয়েছে। 5ই অগস্টের পরে গণসার্বভৌমত্বের যে নীতি, সেই নীতির অধীনে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা হবে এবং সেই নতুন গঠনতন্ত্রের 3টা নীতি, গুরুত্বপূর্ণ 3টা নীতি থাকবে জনগণের পক্ষে, যে নীতি বা যে আদর্শকে লঙ্ঘন করা যাবে না। 1 নাম্বার, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যায়। যখনই এই নীতি হবে, তার মানে রাষ্ট্র কখনোই আর ফ্যাসিস্ট রাষ্ট্র হতে পারবে না। কারণ আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রকে আমরা সীমাবদ্ধ করে দিচ্ছি গণ অভিপ্রায় দ্বারা, গণসার্বভৌমত্বের নীতি দ্বারা। রাষ্ট্র কি পারবে আর কি পারবে না এটা আমরা ঠিক করে দিচ্ছি। কি পারবে না? সে এমন কোনো নীতি বা এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যার দ্বারা আমার ব্যক্তি অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ। এটা লাগলাম 2 নম্বরটা কি? 2 নম্বর কোন সহজ, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হবে। দেখেন আপনারা লিখছেন এখানে, এটাই তো আপনাদের অভিপ্রায়। প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস করা যাবে না। রাষ্ট্র কোনো আইন করতে পারবে না, কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যাদের প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয়। এবং প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস না করাই ইসলামী আদর্শ। কারণ আমি আল্লাহর বান্দা হিসেবে আমার ইহলৌকিক প্রধান কর্তব্য হচ্ছে তার সৃষ্টিকে রক্ষা করা, তার জীব অনুজীব, চোখে দেখি বা চোখে না দেখি তাকে রক্ষা করা আমার কর্তব্য। ফলে ইসলামী যদি সমাজ চাই, আমাকে অবশ্যই এই নীতি লাগবে, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ ধ্বংস হয়। এরকম 2টা নীতি আছে। 3 নম্বর কি? জীবন এবং জীবিকা ধ্বংস করা। আমি তো মানুষ, আমার জীবন আছে, আমার জীবিকা আছে। জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। রাষ্ট্র বলতে পারবে না যে বাজার ব্যবস্থাই একমাত্র ব্যবস্থা, বাজার ব্যবস্থার বাইরে আমার আর কোনো ব্যবস্থা আমি স্বীকার করি না, এটা রাষ্ট্র বলতে পারবে না। ফলে রাষ্ট্রকে অবশ্যই জীবন এবং জীবিকা রক্ষা। রাষ্ট্রের কাছ থেকে আমি এটা বলছি না যে আমার জীবিকা তুমি দাও, আমি ভিক্ষা করতে রাজি না, আমি কৃষক, আমি কৃষিকাজ করতে পারি, আমি মৃৎশিল্পী, আমি মাটি দিয়ে নিজের আয় করতে পারি, আমি সব কিছু পারি, কিন্তু আমি এমন কিছু করতে চাই না যেটার দ্বারা কী হবে, আমার জীবন এবং জীবিকা ধ্বংস হবে। তবে এই 3টা নীতির ভিত্তিতে যদি আমরা আন্দোলন করি এবং জনগণকে সচেতন করবার চেষ্টা করি, আমরা আমাদের যে 8ই অগাস্টে বা 5ই অগাস্টের পরে যে 8ই অগাস্টে যে ধরনের রাষ্ট্র গঠিত হয়েছে, তার যে অপূর্ণতা, তার যে বিরোধ, এটা মীমাংসা করে আমরা একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে পড়ব। এই আন্দোলনই আমাদেরকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তা আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করবেন, যেহেতু যতটুকু সময় পাই কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। ফরহাদ ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি পঞ্চগড়ে এসেছেন, পঞ্চগড়ের মানুষের সাথে মত বিনিময় করলেন। আমি পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার নাম আব্দুল্লাহ মাসুদ, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক, প্লাস রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি একটা বিষয়ে সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে 5 তারিখে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, কিন্তু সরকার গঠিত হইতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছিল। তো সেটা কি কারণে করতে হয়েছিল অপেক্ষাটা, এবং হচ্ছে যে এই 3-4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না,
তাহলে বাংলাদেশ কিভাবে তখন পরিচালিত হয়েছিল এবং যারা বাংলাদেশের স্টেক হোল্ডার আছে তারা কি এই জিনিসটা বুঝতে পারেনি নাকি না এটার পিছনে কি উদ্দেশ্য ছিল? আচ্ছা ঠিক আছে, এটাই আমার প্রশ্ন। ভেরি গুড। প্রথমত হলো যে ওই 3 দিনটা কেন দেরি হয়েছে আশা করি আপনারা সকলে জানেন, কাগজে কিন্তু এসেছে ওটা। কারণ ডক্টর ইউনূসের একটা ছোট্ট অপারেশনের দরকার ছিল, উনি তখন হাসপাতালে ছিলেন, ফলে তিনি তৎক্ষণাৎ হাসপাতাল থেকে বেরোতে পারছিলেন, এই জন্য 3টে দিন লেগেছে। আর তখন সরকার ছিল না, কথাটা পুরোটা সত্যি না। সরকার না থাকার মানে হলো প্রশাসকরা না থাকা, ফলে প্রশাসক তো সব ডিস্ট্রিক্টে ছিল, ফলে অবশ্যই সে অর্থে একটা অন্তর্বর্তীকালীন প্রশাসন ছিল। কিন্তু যে অর্থে সরকার গঠন করা বলি আমরা, সে অর্থে কোনো সরকার গঠিত হয় নাই। সেটা 8 তারিখে শপথ গ্রহণের মধ্য দিয়ে ফর্মালি তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্বভার গ্রহণ করেছে। ঠিক আছে তো? আচ্ছা, এখন এই যে বোধহয় আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত যে জিজ্ঞাসাটুকু আমি বুঝতে পারছি, সেটা হলো এই যে এই ধরনের সরকার কেন গঠিত হলো, এটা কি প্রশ্ন ছিল আপনার? যদি অন্য কারো থাকে আমি বলে দিই, এটা নিয়ে আপনারা অনেক ষড়যন্ত্র তত্ত্ব করতে পারবেন, এটাতে আমার কোনো আগ্রহ নেই। যে কেউ ষড়যন্ত্র করেছে, এটা করেছে, আমি বলবো যে এটার জন্য আমরা সকলে দায়ী। কেন আমরা দায়ী? প্রথম কারণ হচ্ছে আমাদের নাগরিকদের মধ্যে বা আপনাদের মতো তরুণ যারা নতুন নেতৃত্বে এসছেন এবং অকুতুল হয় তরুণরা, এবং এত অসীম সাহসের সঙ্গে বুকে বুলেট পেতে নিয়েছেন, কিন্তু আপনারা কখনোই রাষ্ট্র নিয়ে চিন্তা করেন না, রাষ্ট্র কাকে বলে। এবং এখনও যদি আমরা আলোচনা করি, রাষ্ট্র এবং সরকারের পার্থক্য আমরা খুব কম বুঝি। আমি তো তরুণদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, সেই 5 তারিখের আগে থেকেও কাজ করি, তখন থেকে তাদের রাষ্ট্র চিন্তাটা অত্যন্ত দুর্বল ছিল এবং রাষ্ট্র কী করে গঠিত হয় এই ব্যাপারেও তাদের কোনো আগ্রহ, জানবার আগ্রহ অনেক কম ছিল। আমার বই গণ অভ্যুত্থান এবং গঠন বইটা বেরিয়েছে আপনারা জানেন 2023 সালে, 1 বছর আগে। তাহলে 1 বছর যথেষ্ট সময় ছিল, ওখানে প্রত্যেকটা ধাপে ধাপে বলা ছিল কী করতে হবে। তো যারা বইটা পড়েছেন তারা বইটা পড়বেন, যদি বইটা না পড়ে থাকেন আমি বিনয়ের সঙ্গে বলবো আমার বইয়ের জন্য না, কারণ আমি বই বিক্রি করে খাই না। একটু পড়লে আপনারা অনেক বেশি ইন্টেলেকচুয়ালি সমৃদ্ধ হবেন এবং ভুল থেকে আপনারা বাঁচবেন। যে কারণে আমি বারবার বলা সত্ত্বেও যে শপথটা হবে হয় রাজু ভাস্কর্যের সামনে, কারণ সেখান থেকে পুরো গণঅভ্যুত্থানের উৎপত্তি ঘটেছে, অথবা হবে শহীদ মিনারে। এবং রাজু ভাস্কর্যের সামনে আমাদের বিভিন্ন সেনাবাহিনীর 3 জন জেনারেলই যেতেন, আমাদের সেনাবাহিনীর 3 জন জেনারেল শহীদ মিনারে যেতেন। ডক্টর ইউনূস নেমে ওখানে নিয়ে যাওয়া মোটো কঠিন ছিল না, কিন্তু তরুণরা যেহেতু জানে না, এখনও জানে না রাষ্ট্র গঠন বলতে কী বোঝায়, ফলে তারা ওই মারাত্মক ভুলটা করেছে। আপনি নিজেকেও জিজ্ঞাসা করেন, আপনি নিজে জানেন কিনা রাষ্ট্র কী করে গঠিত হয়, কী করে ফরমান দ্বারা রাষ্ট্র গঠন করা হয়, ফরাসি বিপ্লব কী করে হয়েছে, বর্ষি বিপ্লব কী করে হয়েছে, ফলে কী করে আপনাদের হাতে হাতে ক্ষমতা, তরুণদের হাতে, 20 থেকে 30 বছরের তরুণ, টাটকা তরুণ, তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা, এই ক্ষমতা আপনারা কী করে তুলে দিলেন, এটা তো আপনারা ব্যাখ্যা করবেন, আমি তো ব্যাখ্যা করবেন। আমার কথাটা শুনেন, এখন আপনারা কী করছেন? আপনারা একটা নির্বাচনী দল করছেন। আপনারা কি মানুষ গণ অভ্যুত্থানের জন্য এত বড় সাধনা, এত বড় আত্মত্যাগের পরে আপনারা ওই পুরনো রাষ্ট্রটা রাখলেন, এখন সেই রাষ্ট্রের অধীনেই আপনারা নির্বাচন করবেন। এখন বলুন তো দেখি আমি কাকে দায়ী করব? কারণ আমি তো আপনাদের সঙ্গে একাত্ম, আপনাদের সঙ্গে তো আমার তো কোনো পার্থক্য নেই, আপনাদেরকে নিয়ে তো আমাকে আঘাত হবে। তাহলে এই ব্যাপারটা যে রাষ্ট্র গঠন করতে হলে গণ অভ্যুত্থানের পরে যে ক্ষমতাটা তৈরি হয়, এটাকে বলে গাঠনিক ক্ষমতা। এটা আমার বইতে আছে, পড়ে দেখবে বাড়ি থেকে।
এই গাঠনিক ক্ষমতার বলে যারা গণ-অভ্যুত্থান করেছে তারা নিজেদেরকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা করে। ক্ষমতা তারা পুরনো সংবিধানের অধীনে পুরনো ক্ষমতা যারা আছে তাদের হাতে আবার তুলে দেয় না। আপনারা এই কাজটা করেছেন, করে এই 17 কোটি মানুষকে আপনারা আবারও লম্বা লড়াইয়ে ফেলে দিয়েছেন এবং আমি জানি না আগামী দিনে কী হবে। ফলে এখন কাজটা হচ্ছে যে দয়া করে আমরা যেসব লেখা লিখেছি, যেখানে ভুল করেছি বলুন, কিন্তু যেখানে ঠিক করেছি সেটা বলুন। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন করে কি আপনি মনে করেন এই সরকার বদলাতে পারবেন? আর যখন নির্বাচন করতে যাবেন আমাকে বলেন আপনাদের মধ্যে কার কার কাছে 2 কোটি টাকা আছে বা 5 কোটি টাকা আছে? আছে আছে কি? তো কোথা থেকে টাকা পাবে? চুরি করবেন, ধান্দাবাজি করবেন, শাহ আলমের কাছে যাবেন, বসুন্ধরার কাছে যাবেন, দেখুন কি কথা বলে সর্বনাশের মধ্যে পড়ে গেছেন। ফলে আমি মনে করি যে আসুন আমরা এবার চিন্তা করি, আমরা তরুণরা আমরা চিন্তা করি ভুল করেছি তাতে কী হয়েছে, আবার তো করতে পারবো। আবার করতে হলে আগে প্রথমত চিন্তাকে সহজ করুন, চিন্তাকে পরিষ্কার করেন। আমি যদি ভুল বলে থেকে বলে ফরাদ ভাই ভুল বলেছি না, হবে না, ঠিক আছে আমি মেনে নেব ভুল করলে। কিন্তু যদি আমি ভুল না করে থাকি তাহলে তো শুনতে হবে আমার কথা। কারণ আপনার সামনে এখন যে লড়াইটা আসছে এটা শেখ হাসিনার চেয়ে ভয়াবহ লড়াই। কিছুটা মাহবুব ভাই বলেছে, আপনারা টের পাচ্ছেন না। আপনারা কিন্তু পঞ্চগড়ের যারা অধিবাসীরা সবার আগে আপনাদের বোঝা উচিত, কারণ যখনই কোনো সমস্যা তৈরি হবে সবার আগে আপনারা কাটা পড়বেন মাঝখান দিয়ে চিকেন নেই দ্বারা, আপনারা আলাদা হয়ে যাবেন। ওদিকে হবে বিলনে ফেনে তৈরি তৈরি যান, আপনারা কেউ তৈরি না। তাহলে এই যে কথাগুলো বলছি কতটুকু আপনাদের কাছে যাবে আমি জানি না, তা আমাদেরকে তো বলে দিতে হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে যে ওই ভুলটা আমরা করেছি সেই ভুলটা আগে আমরা শোধরাই, বা আমরা বলি ঠিক আছে করেছি এখন নতুন করে কাজ করে আসি। তাহলে এই যে দলটা করেছি এই দলটা ঠিক আছে, এই দলটি থাকুক। আমরা যখন করেছি অসুবিধা কি দেখা যাক এর দ্বারা কী কার্য করতে পারে, এটা চাপ তো তৈরি করতে পারি, পিপলের কাছে যেতে পারি, পিপলকে এডুকেট করতে পারি, কেমন? কিন্তু এই পর্যন্ত এই ধরনের আলোচনা তো আপনারা করেন নাই। আজকে তো এখানে আমি আশা করেছিলাম যে যারা এনসিপির যারা সদস্য তারা আসবেন শুনতে, না আপনারা যারা এসেছেন আমি কৃতজ্ঞ থাকব। তাহলে আমরা যদি চিন্তাকে স্বচ্ছ না করি, চিন্তা করতে না শিখি, তাহলে অগ্রসর হতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এবারে শান্তি। ইতিপূর্বে আপনার নানা বক্তব্য, কথা, গল্প আমরা জাতীয় টেলিভিশন এবং জাতীয় দৈনিকের মাধ্যমে জানতে পেরেছি। আজকে সরাসরি আপনার বক্তব্য শুনে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ। আমি সাইফুল ইসলাম শান্তি, একজন সমাজকর্মী। সরাসরি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। জনাব, আপনি প্রায় বলেন রাষ্ট্রের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের কাঠামোর মধ্যেই মানুষের মুক্তি নিহিত। কিন্তু যখন আমরা দেখি রাষ্ট্রেই অন্যায়ের প্রধান পৃষ্ঠপোষক, তখন একজন সচেতন নাগরিক কিভাবে রাষ্ট্র কাঠামোর মধ্য থেকেই আপনার অন্যায়ের বিরুদ্ধে অর্থাৎ বিরোধিতা অর্থাৎ বিদ্রোহ করতে পারে, অথচ সেটা ধ্বংস না করে পরিবর্তন ঘটাতে পারে? ধন্যবাদ। ভেরি গুড। আচ্ছা, প্রথমত আপনাকে একটু শুধরে দিই, আমি রাষ্ট্র কাঠামোর মধ্যে মুক্তি এটা আমার কোনো লেখাই নেই, আমি কখনো দাবি করিনি। কেমন? আমি সবসময় যেটা আপনাকে বোঝাতে চেয়েছি এটাকে বলে গণসার্বভৌমত্ব রাষ্ট্র। গণসার্বভৌমত্বের মানে হলো জনগণই ক্ষমতার উৎস, সকল ক্ষমতার জনগণের, এটাকে বলে গণসার্বভৌমত্ব। গণসার্বভৌমত্ব আর রাষ্ট্রের সার্বভৌমত্ব এক কথা। ফলে আপনি যে রাষ্ট্রের কথা বলছেন এই রাষ্ট্র আমি চিনি না। এটা হলো এখনকার যে রাষ্ট্র যেটা জনগণকে কী করে, শোষণ করে, নিপীড়ন করে, জনগণের উপর সে শোষণের যন্ত্র আকারে হাজির থাকে। আর আমি যে গণসার্বভৌমত্বের কথা বলি সেখানে আপনি সরাসরি আপনার নিজের ভাগ্য নিজে নির্ধারণ করেন। ঠিক আছে? এখন দেখুন
আপনাদের সৌভাগ্যক্রমে আপনাদের এখানে অত্যন্ত ভালো একজন প্রশাসক আছেন, কিন্তু সব প্রশাসক কিন্তু ওনার মতো হবে না। কিন্তু যদি আপনি গণসার্বভৌমত্বের ভিত্তিতে রাষ্ট্র নতুন করে গঠন করতেন, তাহলে আপনি দেখা হতো যে শান্তি, আপনার নাম তো শান্তি হতো না, আপনি হয়তো প্রশাসক হতেন। এই হল গণসার্বভৌমত্বের পার্থক্য। পুরনো ইংরেজের যে আমলাতান্ত্রিক যে কাঠামো, আপনারা তো ওটাকে টিকিয়ে রাখছেন। ফলে প্রথম আমি বলবো, একটু কষ্ট করে গণসার্বভৌমত্বের ধারণাটা একটু পরিষ্কার করি। গণসার্বভৌমত্ব মানে জনগণ যখন নিজেরা সিদ্ধান্ত নেয়। আজকে যদি পঞ্চগড়ের উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত আপনি নিতে চান, আপনি পারবেন? এই পঞ্চগড় অধিবাসীরা পারবে নাকি ঢাকায় দিতে হবে? ঢাকা এখান থেকে কত দূর? এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ। গণতান্ত্রিক রাষ্ট্রের লক্ষণ হবে পঞ্চগড়ের উন্নয়ন, উন্নতি, বিকাশ, শিক্ষা, সংস্কৃতি সকল বিষয়ে সিদ্ধান্ত পঞ্চগড়ের জনগণের। ঠিক আছে? এটাকে যদি আপনি নতুন আন্দোলনের ভাষায় হাজির করতে চান, এটাকে বলে স্থানীয় সরকার আন্দোলন। সরকার হতে হবে স্থানীয়, আর রাষ্ট্রের কিছু কিছু কাজ থাকে, এটা হতে হবে কেন্দ্রীয়। যেমন সেনাবাহিনী, আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা সবটা না, কিছু কিছু আইন শৃঙ্খলা থাকবে রাষ্ট্রের, কিছু কিছু আইন শৃঙ্খলা স্থানীয়। পুলিশ হতে পারে স্থানীয়, কেন এলাকার মানুষ এলাকার মানুষকে চেনে, কে খারাপ কে ভালো এলাকার মানুষ চেনে। ফলে যখনই এলাকার মানুষের কাছে ক্ষমতা আসবে, তখন স্বভাবতই এলাকার উন্নতি হবে। এটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের উত্থানটা করবে। ঠিক আছে? এটাকেই আমি বলি গণ সার্বভৌমত্ব। শব্দটা একটু মুখস্থ রাখবেন, কাজে দেবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তাহের, আমি আবু তাহের, একজন নাট্যকর্মী। জনাব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বক্তব্যের শুরুতেই শিক্ষা মানে আত্মার বিকাশ, রুহানিয়াত সম্পর্কে একটু আমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। সেখান থেকে আমি একটা প্রশ্ন করব। আপনি বলেছেন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আত্মার বিকাশ সম্ভব নয়। আপনি বলেছেন এটা ইংরেজদের এক শিক্ষা ব্যবস্থা। আপনি ইসলামী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রুহানি বা আত্মার বিকাশ সম্ভব, আপনি এ ধরনের একটা বিষয় আমাদের অবগত করার চেষ্টা করেছেন। যেন আপনার কাছে আমার প্রশ্ন, আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, আমি মুসলিম মানে ইসলাম ধর্মের বাইরে, মানে ইসলাম ধর্মের বাইরে থেকে আমি প্রকৃতি প্রেমী, আমি লালন প্রেমী, আমি মনে মনে আওড়াই মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার। আমি রবীন্দ্রনাথ প্রেমী, আমি বলি, আমি বারবার মনে মনে আওড়াই মোর নাম এই বলে ধন্য হোক, আমি তোমাদেরই লোক। আমি নজরুলকে ভালোবাসি, তাই বলি নজরুলকেই আমি সব সময় মনে ধারণ করার চেষ্টা করি। কিন্তু আমি একজন ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্মাবলম্বী, আমি কি এই রুহানি আত্মার বিকাশ থেকে বঞ্চিত? অথচ আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি জীবকে ভালোবাসি, আমি যে ধর্ম, আমি একটু মানবতার দিকে যেতে চাই। আমি মনে করি যে ধর্ম হচ্ছে সেটাই যা দ্বারা পৃথিবীর সকল প্রাণীকুল আমার থেকে নিরাপদ থাকবে, আমি সকালকে ভালোবাসবো। এখন আমি অন্য একটা ধর্ম পালন করছি, আমি কি এই রুহানি আত্মার বিকাশ থেকে বঞ্চিত? প্লিজ আপনি একটু আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনাকে আমি ইসলামী শিক্ষা নিয়ে কিছু বলি না, বলতে আপনি মনোযোগ দিয়ে শুনেন না। প্রথম আপনাকে বলেছি মত থেকে বেরিয়ে আসার জন্য। আমরা বলেছি ইসলামের কিছু শিক্ষা সম্পর্কে কিছু দৃষ্টিভঙ্গি আছে। ঠিক আছে? ইসলামের শিক্ষা সম্পর্কে রুহানি শব্দটা হচ্ছে একটা ভাষা। আপনি এই শব্দটা যদি পছন্দ না করেন, আপনি অবশ্যই স্পিরিচুয়াল ব্যবহার করতে পারেন। আর যদি স্পিরিচুয়াল পছন্দ না হয়, আপনি আধ্যাত্মিক বলতে পারেন। আপনি লালনের কথা বলেছেন, তো লালন তো আধ্যাত্মিক মানুষ, আধ্যাত্মিকতা রুহানিয়াত একই।
কিন্তু যেহেতু আপনি ভাষা সম্পর্কে সচেতন নন, ফলে আপনি হয়তো এটা সম্পর্কে সচেতন নন যে আধ্যাত্মিকতা বলে কিন্তু কোনো শব্দ ছিল না, অধিআত্মা এটা তৈরি করার সংস্কৃতি থেকে। আর যদি সেকুলার, আমি বুঝতে পারছি আপনি একটা সেকুলার জায়গা থেকে আসছেন, যদি সেকুলার ভাষা প্রয়োগ করতে চান তাহলে আপনার যে ভাষাটা হওয়া উচিত ছিল সেটা হলো আমার যত্ন, আমির যত্ন। লালন বলে আমার আমি জানলে বাধা যেহেতু দূরে। আপনি লালনের উদাহরণ দিয়েছেন, আমি লালনে করে বল, আমি আপনাকে এই যে বাক্যটা বললাম, লালন বলে আমার আমি জানলে বাধা যেহেতু দূরে। আপনি তো আপনার আমিকে এখন চেনেন না, এই জন্যই কথাটা বললেন। যদি বলতেন বুঝতেন তাহলে ইসলাম কি, সনাতন ধর্ম কি, জৈন কি, খ্রিস্টানিটি, এই ফারাকগুলো করতেন না। আপনার আমির জন্য যে যত্নটুকু দরকার, এবার সেকুলার ভাষা বলতেছে, আমির জন্য যে যত্নটুকু দরকার ওই যত্নের প্রতি আপনি আগ্রহী হতেন। কিন্তু আমির যত্ন করতে গিয়ে যখন আমরা ইসলাম বিদ্বেষী হয়ে পড়ি, ইসলাম সম্পর্কে কোনো কথা শুনলেই যখন আমরা গা জ্বালা হয় আমাদের, তখন কিন্তু আমি আমির যত্ন করতে পারছি না। আমি ধরে নিচ্ছি যে ইসলাম এমনই একটা ধর্ম, এর প্রতি নতুন কিছু দেবার নাই, এটা আমি বিশ্বাস করি না, এটা লালনও বিশ্বাস করে না। যদি লালনের কথাই যদি পছন্দ করেন তাহলে আপনি কি এটা বিশ্বাস করবেন যে নবীনা মানে যারা মুআইদ কাফের তারা মানে বলুন? যদি আপনি বুঝতেন তাহলে এই কথাটা মানে ঢুকতেন যে কেন লালনের কথা বলছেন, রূপকাষ্ঠের নৌকাখানি নাই ডুবার। তাহলে বাংলা ভাষা দর্শনের যে চর্চা হয়েছে, এই দর্শনের চর্চাটা বিশাল একটা অংশ ইসলাম থেকে এসেছে, ইসলামের বাইরে থেকে আসে। এবং কলোনিয়াল আমলে যে বাঙালি দর্শনের চর্চা হয়েছে সেখানে পরিকল্পিতভাবে ইসলামকে বাদ দেওয়া হয়েছে। সেই বাদ দেওয়ার মধ্যেই আমরা বাংলা ভাষার সংস্কৃতায়ন দেখি। সংস্কৃত শব্দ ছাড়া বাংলা লিখতে জানে না, ফলে যে কারণে রুহানিয়ার সঙ্গে আমাদের কাছে খারাপ লাগে। আর তাই শুধু তাই বলে না, কারণ ইদানিং কিন্তু আবার একটা কী হয়েছে, আমরা বলতাম যেহেতু এখানে মুঘলরা ছিল শাসক, সুলতানরা ছিলেন শাসক, ফার্সি ছিল রাজভাষা, ফলে আমরা বলতাম খোদা, আমরা বলতাম রোজা। হঠাৎ করে দেখলাম আমাদের বাংলাদেশে আমরা খোদা বলা নিষিদ্ধ, আমরা বলতেছি আল্লাহ হাফেজ, খোদা হাফেজ আর করি না। আমরা রোজা শব্দটা বলি না, সিয়াম বলি, নামাজও বলি না, সালাত। তাহলে এই যে পার্থক্যটা করছে ফার্সি এবং আরবি, এটাও তো একটা পলিটিক্যাল ব্যাপার। তাহলে এটা তো পলিটিক্যালি বুঝতে হবে। তাহলে আমার কথা যদি সেকুলার, আমি যে ভাষায় কথা বলি এখন আপনার সঙ্গে, হিস্টোরিক্যালি আমাকে বিভিন্ন ভাষায় একসঙ্গে কথা বলতে হবে। আমি বহু বাচনিক হয়ে গেছি, ফলে কখনো কখনো ইসলামিক পরিভাষা ব্যবহার করতে হচ্ছে, কখনো কখনো সেকুলার ব্যবহার করতে হচ্ছে, নির্ভর করছে কাদের কাছে আমি কথাটা বলছি। ফলে আপনি যে প্রশ্ন করছেন, আপনি কি রুহানি ভাব থেকে বঞ্চিত কিনা, আমি বলব অবশ্যই না। আপনি প্রাণ, প্রকৃতি, পরিবেশের পক্ষে যদি থাকেন, অবশ্যই আপনার মধ্যে একটা রুহানিয়াতের একটা ভাব আছে, কিন্তু সেটা করতে গিয়ে আপনি ভুলেও গিয়েছেন যে প্রাণ, প্রকৃতি এবং পরিবেশের সুরক্ষা করবার যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি দিয়েই মানুষকে দুনিয়া পাঠানো হয়েছে। এই জন্যই মানুষকে খলিফা বলা হয় ইসলাম। এটা অত্যন্ত উচ্চ স্তরের একটা দর্শন, এটা নিছকই একটা রিলিজিয়াস সাধনা। এবং আপনি আরও বলি, এই যে ফেরেশতার সঙ্গে যে ঝগড়া, ফেরেশতারা বলছে আমি কেন মানুষকে সেটা দেব, মানুষ দুনিয়ায় গিয়ে ফিতনা ফ্যাসাদ করবে। এই যে দুনিয়ায় মানুষ ফিতনা ফ্যাসাদ করে, এই তত্ত্ব কিন্তু আধুনিক কালের তত্ত্ব, টমাস হবসের। এই মানুষ ফিতনা ফ্যাসাদ করে, এই চিন্তা যারা করে ওরা তো শয়তান, যে মানুষ মাত্রই হানাহানি করে, মানুষ মাত্রই খারাপ। তবে এই চিন্তাগুলো তো আমরা ধারণ করি আমাদের ভেতরে, যে মানুষ খারাপ, মানুষের কাছে যাওয়া যাবে না, ও মারপিট করে।
তাহলে রুহানিয়তের কথাটা হচ্ছে, যেহেতু আমাদের কাছে এর চেয়ে ভালো কোনো ভাষা নাই, আগামী দিনে নতুন বাংলাদেশ পরিবর্তন করতে হলে আমাদেরকে এমন ভাষায় কথা বলতে হবে যে ভাষায় সাধারণ মানুষ আমার কথা বুঝতে পারে। আজকে যদি এখানে কৃষকরা থাকতো, ওরা কিন্তু আমার ভাষা তাড়াতাড়ি বুঝতে পারত। আমি কি বলতেছি, আমি যখন কৃষকদের কাছে বক্তৃতা দিই, আমি তখন বলি যে বিষ ব্যবহার করবে না। কেন বিষ ব্যবহার করবে না? কারণ তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আল্লাহকে তোমাকে পিঠে বিষের পিচকিরি দিয়ে পাঠাচ্ছে, হাতে সার দিয়ে পাঠাচ্ছে, বলতে না তো। তাহলে এত বড় বড় সুন্দর বন কী করে সৃষ্টি হলো, গাছপালা কী করে সৃষ্টি হলো, কে বানালো? তার একটা কুদরত আছে। তাহলে আপনি যদি ওই কুদরতটা জানবার জন্য আগ্রহী না হন, তাহলে তো আপনি কী করে শিক্ষিত হবেন, কী করে সায়েন্টিস্ট হবেন, কী করে ইকোলজি বুঝবেন, কী করে ইকোলজি বুঝবেন? তো দেখেন, ইসলাম আরো সুন্দর করে বলে যে সারা দুনিয়া আল্লাহর কিতাব, আয়াত, চিহ্ন। ফলে আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে এই কিতাবকে পড়বার তো আপনার দক্ষতা থাকা উচিত। সূর্যরা কোন দিকে উঠে, চৈত্র সংক্রান্তি চলে গেল, এই চৈত্র সংক্রান্তি চলে গেল, চিত্রা নক্ষত্র এখন কোথায় আছে বলতে পারবেন? এই যে চৈত্র সংক্রান্তি করে আমাদের দেশে হিন্দু মুসলমান সকলে, কেন গ্রহ নক্ষত্রকে আল্লাহ সৃষ্টি করেনি? করেনি? তাহলে এই যে সৌর রাশি মেষ থেকে মিনে গেল, এটা কি আপনার জানা উচিত না? তাহলে আপনি কি করে রুহানিয়ত তো অপূর্ণ। রুহানিয়তে মানে হচ্ছে সৃষ্টির সঙ্গে নিত্য সম্বন্ধযুক্ত থাকা, এবং সৃষ্টির সঙ্গে নিত্য সম্বন্ধযুক্ত থাকাটাই ইসলামের দিক থেকে আল্লাহর সঙ্গে নিত্য সম্বন্ধযুক্ত থাকা। এটাকে বলে দায়মি নামাজ। ফকিরে বলে দিন না দায়মি নামাজ, বলে বাক্তি নামাজ পড়লে হবে না, দায়মি নামাজ পড়লে প্রত্যেকটা। এই মুহূর্তে আমি যে কথা বলছি, আমার সঙ্গে কিন্তু একটা রুহানি সম্বন্ধ থাকতে হবে। আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে আপনার কাছে পৌঁছাবার জন্য চেষ্টা থাকতে হবে। তাহলে আমরা বুঝবো আমরা সত্যিকার একটা রুহানি বন্ধনের মধ্যে একত্রিত হচ্ছে, একটা বৃহত্তর সমাজ তৈরির জন্য আমরা তৈরি। তখন আপনি আস্তিক কে নাস্তিক, এটা আমার জন্য অর্থহীন, অর্থহীন, এটা কোনো অর্থ নেই। কেমন আস্তিক যখন লা ইলাহা বলেন, এটা তো নাস্তিকতাই, এটাকে বলা হয় নাফি, নেগেশন। আর যখন আমি ইল্লাল্লাহ বলেন, এটাকে বলা হয় ইসবাত। তাহলে নাফি ইসবাত যে জানেন না, নাফি ইসবাত, যে লা ইলাহা বলা এবং ইল্লাল্লাহ তারপরে বলা, এই দুয়ের যে ভেদ যে জানে না, নাফি ইসবাত যে জানে না, মিছে তার পড়াশোনা, লালন কয় ভেদ উপাসনা, না জেনে চটকে মারে। এটা এখনো নাফি ইসবাতে বুঝে না, কোরআন শরীফ পড়ে করবো নাকি? ও বুঝবে কিছু? ও তো লাগিয়ে গেছে। এই যে নাফি করা হলো, তারপরে ইসবাত করা হলো, এই দুয়ের যে সম্পর্ক, এটা তো বুঝে না। ও কোরআন পড়ে কিছু বুঝবে। তাহলে এটা যেমন সব, এই কথাটা সকলের জন্য সত্য। তাহলে কেন আমার জনগণের 90% মানুষ যেই ভাষা, যেই গ্রন্থ ভালোবাসে, যাকে ভালোবাসে, তার যে মহিমার দিক, তার যে মহৎ দিক, তার যে সুন্দর দিক, এটা কেন আমি চাইব? আরে আশ্চর্যের কথা, কেন আমি খালি পশ্চিমের দিকে তাকাবো যে সব কিছু বাইবেলের মধ্যে আছে, সব কিছু পশ্চিমের শিক্ষার মধ্যে আছে, ইসলামের মধ্যে নেই? তার কোনো অবদান নেই। সে নতুন সভ্যতা করতে পারবে? অবশ্যই পারবে। কেন পারবে? তাহলে আমি মনে করি যে আমার এতটুকু আবেদন থাকবে তরুণদের কাছে, আপনারা মনটা খোলা করেন, খোলা করেন, তারপরে ক্রিটিক্যাল দেখবেন যে আপনার পথ পেয়ে যাচ্ছেন, জনগণ ভালোবাসছে, জনগণের কাছে পৌঁছাতে পারছে। ফলে আমরা যদি বদ্ধমূল ধারণায় থাকি, যে কারণে দেখবেন বাংলাদেশ থেকে বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আগামী দিনে যে লড়াই, আমি কথাটা আবার রিপিট করি, আবার কখন বলতে পারবো জানি না, বাংলাদেশ থেকে, উপমহাদেশ থেকে বামপন্থীরা হারিয়ে গেছে, এরা বিলুপ্ত প্রায় প্রাণী। কিন্তু আগামী দিনের যে লড়াই আসছে, এই লড়াইটা হবে মার্ক্সের ক্যাপিটাল বইয়ের ব্যাখ্যা অনুসারে। পড়েছেন ক্যাপিটাল? পড়েন না? যদি না পড়ে থাকেন, কোরআন যেমন পড়েন না, ক্যাপিটালও পড়েন না, বিভ্রকরণ কেন?
এত সহজ নয়। পৃথিবীতে বড় বড় বিপ্লব হয়েছে তরুণদের দ্বারা, যখন তারা চিন্তার ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। আগে আগে ভোল্টায়ার এসেছে, আগে রুশো এসেছে, আগে হেগেল এসেছে, আগে কান্ট এসেছে, আগে টমাস হব এসেছে, আগে জন লক এসেছে, তারপরে পাশ্চাত্য বিপ্লব হয়েছে। আমাদের জন লক কই, আমাদের হেগেল কই, আমাদের কান্ট কই? কই বিপ্লব এমনি হবে? এমনি হয়। এই জন্য শিক্ষার কথাটা বলেছি। আগে শিক্ষিত হই আমরা, আগে চিন্তা করতে শিখি। পাশ্চাত্য চিন্তা করতে এখনো জানে, এখনো জানে। আইসিটি এই সারা দুনিয়া সে জয় করে নিচ্ছে এবং তারা বিশ্বাস করে যারা সেমি কন্ডাক্টর বানাবে আগামী বিশ্বে তারাই হবে শাসক। আপনি চান বা না চান, যারা সেমি কন্ডাক্টর বানাবে, যাদের নিয়ন্ত্রণে থাকবে, ইনফরমেশন টেকনোলজি যাদের নিয়ন্ত্রণে থাকবে, তারাই সারা বিশ্বের শাসক হবে। বাংলাদেশে আমরা ইনফরমেশন টেকনোলজি ধরে থাকবো, বাচ্চাদের এখনো বেসিক ল্যাঙ্গুয়েজ শিখাতে পারি না। আমরা ছেলেবেলার নামটা করতাম, আর এখন তো আপনাকে প্রোগ্রামে শিখতে হবে। ক্লাস 7, 8 মধ্যে প্রোগ্রাম মাস্টার হয়ে যেতে হবে। বিদেশে না, ও ছেলেমেয়েরা 10 পড়বার আগে তারা প্রোগ্রামিংয়ে মাস্টার। ওরা হঠাৎ করে জুগারবার্গ হয়নি, তারা হঠাৎ করে এরকম মাস্টার। কিচ্ছু করবো না, না করবো ধর্মগ্রন্থ, না করবো সায়েন্স, না করবো টেকনোলজি, তো কেন বিপ্লব করবো? এটা কি সম্ভব? এটা আচ্ছা। তো আমি বলবো যে আসেন আমরা সকলে মনোযোগ দিই, আমরা বুদ্ধিভিত্তিক বিকাশটা করি, চিন্তা করতে শিখি এবং আমাদের বদ্ধমূল চিন্তাটা বাদ দিয়ে বৈপ্লবিক চিন্তার দরজাটা খুলে ফেলি, ভেঙে আমরা আলো আসতে দিই। আলো যখন আসবে আমরা সকলে দেখবেন ভিজে যাব, সকলে আলোকিত হবে। অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আমি আছি, আমাদের প্রশ্ন করতে পারেন। আচ্ছা স্যার, জি জি, আর কি? জি নিশ্চয়। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। জি। আমি খালিদ হাসান মিকো, একজন শিক্ষার্থী। জি। আমরা দেখেছি আপনি খুব সুন্দরভাবে জঙ্গিবাদ নিয়ে আলোচনা করলেন। জি জি। তো হাসিনা রেজিমে হাসিনা ইসলামপন্থীদের দুর্বল করার জন্য জঙ্গিবাদ নাটক সাজাইত, কিন্তু আমরা 5 আগস্টের পরে দেখলাম কিছু উগ্র হিন্দুত্ববাদীরা খুব আন্দোলন করলো এবং এক পর্যায়ে চিন্ময় প্রভু ইসকনের তাকে আটক করা হলো এবং আপনি তার পক্ষ নিলেন গ্রেপ্তারের সময়। জি। এরপর আমরা হতাশ হইলাম। তো যাই হোক, তারপর চট্টগ্রামে আপনি হতাশ হন কেন? আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি কেন হতাশ হয়েছি। আমি কেন নিপীড়িতের মজলুমের পক্ষে, আমি যদি হেফাজতের পক্ষে দাঁড়িয়ে থাকি তারা মজলুম ছিল বলে, তাহলে কি সনাতনপন্থীরা মানে জঙ্গি? সে তার অধিকারের কথা বলবে, এত বড় বিপ্লব হয়ে গেল, সে তার অধিকারের কথা বলবেন? তারা তো বিপ্লব করতেছে না, তারা উগ্রবাদী, এবং এই উগ্রতার প্রমাণ তারা দিছে একজন চট্টগ্রামের এডভোকেটকে হত্যা করে, আলিম হত্যা করে। না, এটা পরে তো তারা কি উগ্রবাদী না? আপনি ভুল বলছেন। আপনি শুনুন, তথ্য সঠিকভাবে বলবেন। হত্যা হয়েছে পরে, আর হত্যা কে করেছে তার তথ্য আপনার কাছে নাই। তারই শিষ্যরা করছে। না, এটা বলবেন না। এটা তাহলে তো আপনি এর আগে যে সমস্ত কিছু দোষের জন্য ইসলামপন্থীদের দিতেন, একই কথা বলছেন। আপনি একই ভাষায় কথা বলছেন। আপনি এর আগে জঙ্গি হয়েছে ইসলামপন্থীরা, এখন জঙ্গি হয়েছে হিন্দুরা। তো আপনার তো ভাষার তো কোনো পরিবর্তন হয়নি। আপনি তো চেনেন না চিন্ময়কে, আপনি চেনেন চিন্ময়কে? কি ইসকনের সে একজন ইসকনের সদস্য, হ্যাঁ, তো তার ইসকনের প্রধান আর কি। তো ফাইন, আমি তো অনেক মাদ্রাসার ছাত্র হলে কি তারা সে জঙ্গি হয়ে যাবে? তারা নাম করতে দেবেন পরিষ্কার। এর আগে কি মাদ্রাসার ছাত্র বলে জঙ্গি বলেন না? বলছে হাসিনা বলছে। তো ফাইন, তাহলে আপনি তো বলতেছেন না কি করতেছেন যেহেতু ইসকনের সদস্য। মাদ্রাসা ছাত্ররা তো কোর্টের ভিতরে যাই হত্যা করে নাই। এটা শুনুন, কে হত্যা করেছে, কে হত্যা করে, সেটা হত্যাকারী তো হত্যাকারী। আপনি ইসলামী জঙ্গি যদি কাউকে হত্যা করে, সব মুসলমান হত্যাকারী জঙ্গি? বাস, আর তো কথা বলার দরকার নেই। আমার যে এটা হচ্ছে যে একটু আগে যে এতক্ষণ আলোচনা করলাম, আপনি আলোচনাটা তো নিয়ে গেলেন অন্যদিকে। আমরা বললাম যে আমাদের চিন্তা মুক্ত হতে হবে, সৎ হতে হবে। আমরা কখনোই কাউকে ট্যাগ দেব না, আগে তথ্য নিয়ে কথা বলতে হবে। তথ্য নিয়ে কথা বলতে হবে। সে যদি জঙ্গি হয়ে থাকে, বিচার হোক না, অসুবিধা কি? বিচার তো হবে। আপনি বিচারটা করতে দেবেন না তাকে? আপনি কি ন্যায় বিচার চান না? আপনি রহমানি নাম শুনেছেন কি? নাম শুনেছেন? জসিম রহমানি নাম শুনেছেন? এরকম বহু, শুধুমাত্র সে মাদ্রাসায় যায় কিংবা একটা
পাহাড়ি অঞ্চলে ইসলাম প্রচার করে বলে তাকে জঙ্গি বলে ধরে নেওয়া হয়েছে এবং বছরের পর বছর জেলে ছিল। তখন তো আপনাকে তাদের পক্ষে বলতে শুনি নাই, ঠিক না? তা আমি বলবো যে আপনারা মত থেকে বেরিয়ে আসেন, ট্যাগিং দেওয়ার থেকে দূরে আসেন, ট্যাগিং বাদ দিয়ে সুস্থ আলোচনা করেন। যে কোনো সনাতন ধর্মাবলম্বী দেশের নাগরিক হিসেবে তার অধিকার নিয়ে কথা বলার অধিকার আছে। আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত তার পক্ষে থাকি, ঠিক আছে? আমি চাই আপনারা থাকবেন। এবং আমি মনে করি কাউকে রাষ্ট্রদ্রোহী বলাটা হলো ইংরেজ আমলের আইন প্রয়োগ করা। রাষ্ট্রদ্রোহিতা ইংরেজ আমলের আইন, ঠিক আছে? ফলে আপনারা তরুণরা বিপ্লব করবেন, পরিবর্তন করবেন, এই মানসিকতা নিতে পারবেন না। যদি এই মানসিকতা থাকে তাহলে আপনার বিরুদ্ধে এখন যে শুভেন্দু অধিকারী এই যে আপনার দলবল নিয়ে সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে, তারা সে ঠিকই বলছে যে এখানে সংখ্যালঘুরা নিরাপদ না, এখানে সংখ্যালঘুদের মেরে ফেলছে। আপনি কেউ দিতে করবেন, আপনি কেউ দিতে করে বলে দেখেন এইভাবে কথা বলতে পারে তারা। তাহলে এই বিপজ্জনক ট্যাগিং পদ্ধতিটা বন্ধ করুন প্লিজ। বলুন বিচার হোক, আমি আপনার পক্ষে অসুবিধা নেই, সুবিচার পাক। যদি সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিদ্যমান আইনে শাস্তি হোক, কিন্তু আপনারা যারা গণঅভ্যুত্থান করেছেন, আপনারা যারা এখনো আগামী দিনে বাংলাদেশকে নতুন করে গঠন করবেন, আপনারা কি এখানকার সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকারের পক্ষে না? বলুন পক্ষে কিনা? পক্ষে কি? পক্ষে। এখানকার সাঁওতাল আছে, পাহান আছে, যে বহু রকম আদিবাসী আছে, ওদের পক্ষে কি কাজটা করেছে? আমি তো গিয়েছি ওদের কাছে দেখতে, কি কাজ করেছে বলেন? ওরা তো দেশের নাগরিক। তাহলে প্লিজ আমি বলবো যে আপনার প্রশ্ন, আপনার আবেগ খুব সম্মান করি আমি, আপনার যে মনের দুঃখ বা ব্যথা এটা বুঝতে পারছি, কিন্তু বিপজ্জনক জায়গায় দেশটাকে নেবেন না প্লিজ। আমরা পারবো না, আমরা ছোট দেশ। এখন আমাদের যে অজ্ঞতা, এই অজ্ঞতার কারণে যে কোনো মুহূর্তে এই ধরনের ছুতায় আমরা দিল্লি যে ধরনের আচরণ করে, দিল্লির যে কোনো ধরনের ভূমিকা বাংলাদেশের বিরুদ্ধে নিতে পারে। কি ভূমিকা নিতে পারে ওটা আপনি প্যালেস্টাইনের দিকে তাকালে বুঝবেন। ফলে দয়া করে আমরা সচেতন হই। ওদের মধ্যে কি ভারতের এজেন্ট নাই? হ্যাঁ আছে। আপনাদের মধ্যে নেই? বলেন আমাকে বুকে হাত দিয়ে, আপনাদের মধ্যে দিল্লির এজেন্ট নেই? শুধুমাত্র সনাতন ধর্মে, শুধুমাত্র চিহ্ন? তাহলে আমরা মনে করি যে অবশ্যই আমরা দিল্লির যে কোনো প্রকার পক্ষে যারা এখানে লড়াই করে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, লড়ব, সেখানে আপনার সঙ্গে আমি আসবো। কিন্তু যখন আমরা ট্যাগিংয়ের রাজনীতি করি, এটা মারাত্মক এবং বিপজ্জনক, এটা করব। ঠিক আছে না ভাই? ধন্যবাদ। জি, আমরা আর একটা প্রশ্ন নেব, এরপরে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, প্রাণ প্রকৃতি বিষয়ক যুদ্ধ বিরোধী গান। আমরা জি আরেকটা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ফরাদ ভাই, জি, আপনি দীর্ঘক্ষণ সময় দিলেন আমাদের পঞ্চগড়ের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এলাকার মানুষের উদ্দেশ্যে। আমি দুটো কথা বলি, আপনার কাছে জানতে চাই। আপনি একজন দার্শনিক, চিন্তাবিদ, যাতে আমাদের চিন্তার যে রাস্তাটা আরও ক্লিয়ার হবে। আমাদের 200 বছর শাসন করছে ব্রিটিশরা প্রায়। আমরা 47-এ দেশভাগ হলো, আমরা 52-এ ভাষা আন্দোলন করলাম, ভাষার জন্য, বাংলা ভাষার জন্য। এরপরে 69-এ আন্দোলন হলো, 71-এ মুক্তিযুদ্ধ হলো, লক্ষ লক্ষ মানুষ প্রাণ গেল, বাড়িঘর পুরো লুট করা হলো, অনেক কিছু হয়ে গেল। আমরা নতুন একটা বাংলাদেশ পাইলাম, বাংলাদেশ পাইলাম। তবে বাংলাদেশ পাওয়ার পরে যে ব্রিটিশ আমলের যে ফুটা পাতিল, এই ফুটা পাতিলের জামিনদার একজন ফেরেশতা যদি হয় এবং নাবালক বাচ্চা হয়, একজন দুর্বৃত্ত হয়, একজন ভালো মানুষ হয়, এক সচেতন মানুষ হয়, সেই ফুটো পাতিলের পানি কিন্তু পড়তেই থাকবে। আর যে জামিনদার সে ফেসিবাদ হিসেবে চিহ্নিত হতে থাকবে। পরে 90 আসলো, পরবর্তী ঘটনা 90 $3 রোধ করে রাখা, সেখানেও আমরা ব্যর্থ হলাম। আমাদের ছাত্র জনতারা, মুগ্ধ সাহিত্যরা তাদের প্রাণ দিয়ে
জীবন উৎসর্গ করলো, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম। এটা আপনি যেটা বলছেন যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার প্রশাসনিক কার্যক্রম ছিল, সরকার রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল না। তবে এই যে আমরা আবার নতুন বাংলাদেশের সেই পুরানা পাতিলে পেলাম, এই পাতিল রিপেয়ার করার মতো সময় পাইলাম না। কবে আমাদের ছাত্র জনতারা এটা রিপেয়ার করবে, সেটা রাস্তাটা রেখে একটু বাতলিয়ে দিলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। আমি বলবো যে এই প্রশ্নটা আমাকে করার চেয়েও আপনাদের নিজেদের করা উচিত, ঠিক আছে না? আমি তো রিপেয়ারে বিশ্বাস করি না। আমি তো বলি না রিপেয়ারের কথা কখনো। আমি তো সংস্কারের কথা বলি না। কেমন? আমি কিন্তু বারবারই বলেছি গঠন করতে হবে বাংলাদেশকে নতুন করে। গঠন কি করে করতে হবে তার প্রক্রিয়া আপনাদেরকে লিখিতভাবে মৌখিকভাবে বারবার বলেছে। তো আপনি যখন আবার প্রশ্ন করেছেন, বুঝে গেল যে আপনি বোধহয় সম্ভবত আমার আগের ভিডিওগুলো শোনেন নাই কিংবা আমার লেখা হয়তো মনোযোগ দিয়ে পড়েননি। তো আমি একটু ধরিয়ে দিচ্ছি আপনাকে। যখনই একটা গণ অভ্যুত্থান হয় তার মানে হলো পুরনো আইন, পুরনো ব্যবস্থা অধীনে এটা হয় নাই, সেটাকে অস্বীকার করে গণ অভ্যুত্থান হয়েছে। এই যে গণ অভ্যুত্থান ঘটল, এটাকে বলে গণ সার্বভৌমত্বের অভিপ্রকাশ, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। আবার বলি, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি গণ অভ্যুত্থান বলা হয়। এই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটারই আরেক অর্থ হলো গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। কখন দেখলাম? যখন গণ অভ্যুত্থান হলো। কিন্তু এই অভিব্যক্তির মর্ম আমরা বুঝতে পারিনি। মর্মটা কিছু, এই অভিব্যক্তি আপনাকে বলেছিল যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তাকে বলেছিল, সেটা মুগ্ধুল সাইদ বলেছিল যে আমরা যে অভিপ্রায় বাস্তবায়িত করবার জন্য, আমরা যে অভিপ্রায় বাস্তবায়িত করবার জন্য শহীদ হয়েছে, সেই অভিপ্রায়কে একটা লিখিত রূপ দেবে তোমরা। সেই লিখিত রূপ দিতে যে সময়টুকু লাগে, এটাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তো আমরা কিন্তু গণ অভিপ্রায়কে এখনো কোনো স্বীকার করিনি, আপনারা করেননি। গণ অভ্যুত্থানের পরে যে ক্ষমতাটা তৈরি হয়েছে, এটাকে আইনি ভাষায় বলা হয় গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউটিং পাওয়ার। আমি ইংরেজি বলছি, যারা আইনের ছাত্র থাকলে পড়ে দেখবেন একই কথা, কনস্টিটিউটিং পাওয়ার। কনস্টিটিউটিং পাওয়ার তো আপনার হাতে ছিল। কনস্টিটিউটিং পাওয়ার মানে গঠন করবার ক্ষমতা। যেমন এই ঘরটা বানাইছে যিনি, তিনি একজন মিস্ত্রি, তার হাতে হাতুড়ি ছিল, তার হাতে একটা নকশা ছিল, তার হাতে বাড়ি বানাবার আদেশ ছিল, তিনি এই বাড়িটা বানিয়েছেন। ফলে আপনার হাতে সেই গাঠনিক ক্ষমতা এসেছিল, আপনি সেটা ব্যবহার করেন নাই। এখন তো আপনাকে জবাবদিহি করতে হবে, আমি তো জবাবদিহি করব না। সেই গাঠনিক ক্ষমতার বলে আপনি কি করতেন? প্রথম হলো একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া শুরু করতেন, 1 নম্বর। আবার বলি, ভুলে যাবেন, নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রক্রিয়া শুরু করতেন। এটা করেন না? এটা করবেন। 2 নম্বর, এই গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটা খসড়া গঠনতন্ত্র তৈরি হবে, সেই খসড়া গঠনতন্ত্র তর্ক বিতর্ক করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন করবে। জাতীয় সংসদ না, কি গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের তর্ক বিতর্কের মধ্য দিয়ে নতুন গঠনতন্ত্র পাশ হবে। সেই নতুন গঠনতন্ত্রকে এরপরে রেফারেন্ডামে দেবেন। জনগণ পড়বে, জানবে, তর্ক করবে, গ্রামে গ্রামে, জেলায় জেলায়, পঞ্চগড়ে, সব জায়গায়। তারপর তারা সম্মতি দেবে যে হ্যাঁ ঠিক আছে, এই গঠনতন্ত্র আমরা গ্রহণ করি, অথবা এই গঠনতন্ত্র এই দিক আপনারা সংশোধন করেন। তারপরে এটা পাশ হবে।
যখন এটা পাশ হবে তখন এটা নতুন গঠনতন্ত্র হবে। এরপরে সে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিসের নির্বাচন? সরকার নির্বাচন, রাষ্ট্র গঠন না। কি গণপরিষদ নির্বাচন হয় রাষ্ট্র গঠনের জন্য, আর গঠনতন্ত্রের অধীনে জাতীয় সংসদ নির্বাচিত হয় সরকার গঠনের জন্য। সে সরকার কিভাবে চলবে? সেটা চলবে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে। দেখেন, এটা আমি বারবার বলেছি বা আবারও বললাম, রিপিট করলাম আপনাদের সুবিধার জন্য। দয়া করে একটু মনোযোগ দিয়ে এই পদক্ষেপগুলো মনে রাখবেন। ভুলে গেলে আমার বইতে গণ-অভ্যুত্থান গঠনে পড়বেন, এগুলো তো দেওয়া আছে। তাহলে তরুণরা কেন ভুল করবে? ভুল করার জন্য যুক্তি নেই। ঠিক আছে, এই তাহলে এখানে শেষ করি। জি, শেষ করব। আমরা আর কোনো নেই, এখন আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব। তবে আমার একটা সম্পূরক প্রশ্ন স্যার ভাই দিয়ে যাবেন, একটু আছে কিনা মানে আমাদের শেষ প্রশ্নের জায়গা থেকে। যদি আমরা আপনি যেটা বললেন যে সমস্ত সংস্কৃতি একসাথে যেখানে মানুষের অংশগ্রহণটা থাকবে, কিন্তু সেখানে এখন মব জাস্টিস হয়, এর নিরাপত্তার জায়গাটা কি হবে সেই জায়গাটাও যদি আপনি একটু আমাদেরকে পরিষ্কার। প্রথমত কিছু কিছু শব্দ পরিহার করা হয়, যেমন জাতি, জাতিবাদ বা জাতির ধারণা দেখাতে আমরা জাতীয় করি। সেই জায়গায় আপনাদেরকে ভাবতে হবে রাজনৈতিক জনগোষ্ঠী। শব্দটা জাতীয় না, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী, তার মধ্যে বিভিন্ন মত থাকতে পারে। মতের ঐক্যের জন্য আমি এত আগ্রহী না। মতের বৈচিত্র্য, মতের এটা আজকে যে আমাকে প্রশ্ন করলেন, ভালো প্রশ্ন করেছে, উত্তর দিতে পারছি। এই আলোচনার পরিসরটাকে ধরে রাখাটা বলে রাজনৈতিক পরিসর। আবার বলি, এই কনসেপ্টগুলো একটি মাথার মধ্যে ঢোকান, তাড়াতাড়ি বুঝবে না আমাকে। জাতীয় না, জাতিবাদ না, কোনো প্রকার জাতিবাদ না। বাঙালি জাতীয়তা না, এমনকি তথাকথিত এই ধর্মীয় জাতিবাদ না, সেটা হিন্দুত্ববাদী হোক কি ইসলামবাদী হোক। জাতিবাদের যুগ শেষ, এখন এসছে রাজনৈতিক জনগোষ্ঠীর যুগ। রাজনৈতিক জনগোষ্ঠীর যুগে আপনি বিভিন্ন প্রকার চিন্তা চেতনার পার্থক্য সমাজে থাকবে, এটা তো অন্যায় কিছু নয়। এটাকে ঐক্যবদ্ধ করার দরকার নেই, কিন্তু পরিসরটুকু তৈরি করার দরকার। আজকে যদি আমাদের এখানে একজন ভিন্ন মতাবলম্বীর লোক প্রবেশ করতে ভয় পায় বা আমাকে একটা প্রশ্ন করতে ভয় পায়, তাহলে বোঝা গেল আমরা একটা জাতীয় নয়, একটা রাজনৈতিক পরিসর করতে পারিনি। রাজনৈতিক পরিসর মানে হলো সে আমার সমাজে, আমার রাজনৈতিক যে বলয় তার অন্তর্গত, সে আমার শত্রু না। যেহেতু সে আমার শত্রু নয়, ফলে আমাকে সে যে কোনো প্রশ্ন করতে পারে এবং আমরা আলোক আলোচনা করতে পারি। ফলে এই রাজনৈতিক জনগোষ্ঠীর যে ঐক্য, এটাকে বলে গণসার্বভৌমত্ব। সেখানে আমি জনগণ, জাতি না, আমি জনগণের অংশ। আমার সে জনগণ, তার বিরুদ্ধে সে জনগণ যারা আমাদের ঐক্য বিনষ্ট করতে চায়, আমাদের রাজনৈতিক পরিসরকে ধ্বংস করতে চায়, আমাদের যে বৈচিত্র্য, বিভিন্নতা, ভিন্নতা, পার্থক্য, এটার সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, এরা আমাদের শত্রু। ফলে তর্কটা হবে শত্রু মিত্র। কে আমার শত্রু, কে আমার মিত্র? যে আমাকে বিভাজিত করে, বিভক্ত করে, দুই ভাগ করে, সে আমার শত্রু। যে আমাকে ঐক্যবদ্ধ রাখে, কোন অর্থে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে ঐক্যবদ্ধ রাখে, সে আমার মিত্র। জাতি না, কারণ জাতি বললে বাঙালি জাতি আছে, জাতি বলে সাঁওতাল জাতি আছে, তেমনি মুসলিমরা বলে আমরা একটা জাতি, আমরা তো বাঙালি না, আমরা মুসলিম জাতি। তাহলে এই ঝগড়ার মধ্যে ঢুকে গেল। এখনকার লড়াই হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী, তার কাজ কি? গণসার্বভৌমত্বের ভিত্তিতে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। ঠিক আছে, থ্যাংক ইউ।